সাধারণত বাসরাতের গল্পগুলো একটু অন্যরকমই হয়। মন কেমন করা একটা উদাসী ভাব জাগে মনে। তার উপর যদি নবদম্পতির মধ্যে রেষারেষি থাকে তাহলে তো কথাই নেই। ওই বাসরাতের টুইস্টই আলাদা। আমি ইদানিং ফেসবুকে এসব গল্পই খুঁজে খুঁজে পড়া শুরু করেছি। এই ধরনের গল্পের প্রথম অভিজ্ঞতা হয় গত কয়েক মাস আগে, ঘনিষ্ঠ বান্ধবী মুনের মারফত। ওই আমাকে এ যাবতীয় গল্পের লিঙ্ক সাপ্লাই করত। গত সপ্তাহে ওর দেওয়া একটা গল্প পড়লাম, যেখানে নতুন স্বামী স্ত্রী পরস্পরের জানের শত্রু। কেউই কাউকে দেখতে পারে না, তবুও কেমন করে যেন বিয়েটা হয়ে গেল। এটা একটা অদ্ভুত ব্যাপার। এ যেন বাসর রাতে দুজন ঝগড়া করবে বলেই বিয়ে না হওয়া পর্যন্ত নিরীহ সেজে থাকা। ঝগড়া যদি করবি তাহলে বাবা বিয়ে করা কেন? যেই না বিয়ে হলো অমনি আবার সে ঝগড়া। সেই ঝগড়ার এক পর্যায়ে বিছানা আলাদা, ডাবল বেড, স্বামী ফ্লোরে, স্ত্রী বিছানায়। এই ঝগড়ায় আবার স্ত্রী মহাশয়া তার শত্রু স্বামীকে সতর্ক করে বলে দেন, ভুলেও যদি আমাকে ছোঁবার চেষ্টা করিস তো তোর একদিন কি আমার একদিন। অবশ্য ডায়লগটা ভালোই লাগে। আসলে তো সবই বুঝি। এসব গল্পে টেনে হিচড়ে নবদম্পতিকে এক ছাদের নিচে জড়ো করা হয় যেন নাটক রচনা করা যেতে পারে, এবং এটা করতে গিয়ে কোনো যুক্তির ধার ধারা হয় না। আমাদের কারো মনে কখনোই এই প্রশ্নই জাগে না যে মেয়ে বাসর রাতে এত মুখরা বা যে ছেলে এত ঝগড়াটে, তারা কেন চুপচাপ পরস্পরকে বিয়ে করে নিল, কোন যুক্তিতে? এরপর গল্প পড়তে গেলে পাঠক নিজেই জেনে যায় যে ওরা আসলে জানতই না কার সাথে ওদের বিয়ে হচ্ছে। বাসর ঘরে ঢুকেই বর বধূকে বা বধূ বরকে দেখে বলছে, এ কি তুই? আরে তুই? হাউ ইনোসেন্ট! কবুল বলার সময় এরা কোথায় ছিল? এ কথা কারো মাথায় আসে না, যেন এটাই স্বাভাবিক। যাই হোক, গল্পের এই অংশটুকুর সাথে 70-80 দশকের সময়ের একটা মিল পাই আমরা কচি কাঁচা পাঠকরা। পাঠককে ওই যুগের শিহরণ জাগাতেই এই নাটক। পাঠক গল্প পড়তে গিয়ে বারবার শিহরিত হয়, ছুঁতে না দেবার সংকল্প থেকে বারবার অকারণ ছোঁয়াছুঁই। আহা, সে কি রোম্যান্টিক মুহূর্ত! সেদিনও রাত 11টার দিকে খেয়ে দিয়ে মোবাইলটা নিয়ে বসেছিলাম। মুন একটা নতুন গল্প পাঠিয়েছে, সেটাই পড়ার ইচ্ছা। গল্পটা পড়তে গিয়ে বুঝলাম পুরোটাই 18+। হাত থেকে রাখতে পারছিলাম না। টানা পড়ে শেষ করতে গিয়ে একেবারে রাত 3টা বেজে গিয়েছিল। ব্লাডারের প্রচণ্ড চাপ উপেক্ষা করে এক নিঃশ্বাসে পড়ে গেছে গল্পটা। তবুও কম্বল থেকে বেরোয়নি। দূর দূর বুকে অপেক্ষা করছিলাম কখন সেই চরম রোম্যান্টিক মুহূর্তটা আসবে, যখন মাঝরাতে স্বামী বেচারার ঘুম ভেঙে যাবে আর পানি খেতে গিয়ে নয়তো সিগারেট টানতে গিয়ে দেখবে বউ ঘুমিয়ে কাঁদা, ওর আঁচল সরে গেছে, নয়তো পা বেরিয়ে গেছে ইত্যাদি। যা ভেবেছিলাম তাই। প্রচণ্ড রকমের সুশুরিমূলক ছিল গল্পটা। পড়তে গিয়ে ব্লাডারের চাপের পাশাপাশি আরও কিছু চাপ আমাকে বেসামাল করে দিচ্ছিল। প্রবল প্রেষণা চেপে এক বুক তৃষ্ণা নিয়ে শেষ পর্যন্ত শুতে গেলাম। তখনও জানতাম না আমার জীবনটাও এমনই একটা গল্প হতে যাচ্ছে, যা একদিন ফেসবুকের পাঠকরা পড়বে। তখন এটাও জানতাম না যে গল্পের রোম্যান্টিক মুহূর্তটা বাস্তবে আদৌ ততটা রোম্যান্টিক নয়। স্বামী ছুঁতে এলে শিহরণ তো জাগেই না, কখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়। এসব গল্পের শেষটা যেমনই হোক, পুরোটাই আসলে এক বুক কষ্টের সমষ্টি। তবে প্রথম দিনের পর থেকে এই ধরনের গল্পের নেশা চেপে গিয়েছিল। মনে মনে নিজেকে ওই নায়িকার জায়গায় কল্পনা করতে শুরু করলাম। ফেসবুকে খুঁজে খুঁজে এই ধরনের গল্পই বেশি পড়তে লাগলাম, যা স্টার্টিং লাইনে থাকবে নায়িকার দেহবল্লরী আর নায়কের হাবাতে চাহনির বর্ণনা। পুরোপুরি ভক্ত হয়ে গেলাম এ ধরনের লেখার। খাবারটা উপকারী খাদ্য না বাসি পচা অখাদ্য, সেটা যাচাই করার মন মানসিকতাটা ততদিনে নষ্ট হয়ে গিয়েছিল। মনে সারাক্ষণ প্রেম প্রেম ভাব। শেষ পর্যন্ত প্রেমেও পড়ে গেলাম কলেজের এক সিনিয়র ভাইয়ার সাথে। ভর্তির দিন থেকে ভাইয়া আমাকে সুইটি বলে ডাকত। নবীনবরণের দিন তো ভাইয়া বলেই ফেলেছিল আমি নাকি সাংঘাতিক সুইট। তারপর দেখা হলেই হাই হ্যালো আর চটপটি ফুচকা। এভাবে ক্রমে ক্রমে ভাইয়াটা কিভাবে যে আমার সাইয়া হয়ে গেল টেরি পেলাম না। হঠাৎ একদিন মাথায় বাজ পড়ল আমার। ভাইয়ার সাথে প্রেম জমে ক্ষীর হবার আগেই আমার বড় ফুপু হুট করে কোত্থেকে যেন এক বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলেন আমার জন্য। ছেলে উচ্চশিক্ষিত, ভালো বংশ, নামকরা এক প্রতিষ্ঠানে চাকরি করে, ভালো স্যালারি পায়, ঢাকায় নিজেদের বাড়ি। পাত্রের পুরো পরিবারকে ফুপু ভালোভাবে জানেন, তাই খোঁজ খবর করে সময় নষ্ট করার দরকার নেই। ফুপুর কথায় বাবা থেকে শুরু করে বাড়ির কাজের মেয়েটা পর্যন্ত এক লাফে রাজি হয়ে গেল সেদিন। বাবা ওদের আসতে বলে দিলেন, আর তারই ফলশ্রুতিতে আজ আমি ওই উঁচু বংশের পাত্রের শোবার ঘরে বসে ডায়েরি লিখছি। আনা ফ্রাঙ্কের ডায়েরি। যদিও আমার নাম আনা ফ্রাঙ্ক নয়, নিকিতা জামান আনা। কি করছো আনা? পুরুষ কণ্ঠের ডাকে চমকে তাকালাম। আমার সদ্য বিবাহিত স্বামী প্রবর কখন যে আমার খাটের পাশে এসে দাঁড়িয়েছেন টেরি পাইনি। অজান্তে ডায়েরি ধরা হাতটা পেছনে নিয়ে গেলাম। লোকটা অবশ্য আমার ডায়েরি দেখার ব্যাপারে তেমন উৎসাহ দেখালেন না। ধূপ করে বিছানায় বসে পড়ে বললেন, বাইরের যে কি অবস্থা, মেহমানের ভিড়ে শান্তিতে একটু বসারও উপায় নেই।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই ঘরে চলে আসতে হলো। তুমি খেয়েছ? আন্তরিক কণ্ঠ লোকটার। আমার খুশি হওয়া উচিত, কিন্তু তার বিপরীতে সর্বাঙ্গ জ্বলে উঠল আমার। তীব্র ক্ষোভ নিয়ে তাচ্ছিল্য ভরে বলে উঠলাম, আপনাদের বাড়িতে এর চেয়ে ভালো আর কি আশা করেন আপনি? সব তো ক্ষেত থেকে উঠে আসা পাবলিক, এরাই আপনার ফ্যামিলি। দেখলেই বোঝা যায় পুরো গ্রাম শুদ্ধ উঠে এসেছে। এত বড় ব্যাটালিয়নের মাঝখানে থাকতে হবে জানলে? জানলে? লোকটার চোখে কৌতুক, ঠোঁটে স্মিত হাসি, মনোযোগ হাতের ঘড়ির দিকে। ওটা খোলার চেষ্টা চলছে, লোমগুলো ঝামেলা করছে বলে দেরি হচ্ছে। জানলে ভুলেও পা বাড়াতাম না, প্রথমে মানা করে দিতাম। লোকজন তো সব দুদিনের জন্য, সাময়িক কিছু লোকের জন্য আমাকে বিয়ে করতে না? স্ট্রেঞ্জ। সাময়িক না স্থায়ী সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি তাদের একজন, কাজেই ওদের দেখলে আপনাকে দেখা হয়ে যায়। রাগের মাথায় কথাটা বলে লোকটার চেহারায় রাগ বা অপমানের চিহ্ন দেখার আশায় তাকালাম, কারণ আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে লোকটাকে আমি ইচ্ছে মতো অপমান করে তুলোধুনো করে ফেলি। এই লোকটার অতি আদিক্ষেতার জন্যই আজ আমি এখানে, নইলে এই সময় আমি রাজীবের পাশে থাকতাম। ওর বাইকের পেছনে বসে দুরন্ত বাতাসে উড়ন্ত চুল উড়িয়ে ছুটে যেতাম দূর দূরান্তে, আর নয়তো কোনো দারুণ কফি শপে বসে রিকিঝিকি মিউজিকের সাথে সময়টা কাটাতাম। সেসব না করে আমি এই বেকুবটার ঘর সামলাচ্ছি। ইতোমধ্যে সকাল থেকে 2 বার চা পর্ব সমাধা হয়ে গেছে, আর আমি অভাগেই সে চা বানিয়ে কাজের মেয়ের হাতে তুলে দিয়েছি সার্ভ করার জন্য, কারণ তারা সবাই নাকি আজ আমার হাতে চা খাবেন। 1 গ্লাস পানি দিতে পারবে? ঘড়িটা বেডসাইড টেবিলে রেখে বলল লোকটা। তীব্র স্বরে বলতে চাইলাম, নিজের হাত নাই, খেয়ে নিতে পারেন না? কিন্তু চিরচারিত কিছু সংস্কার বোধ থেকেই কথাটা ঠিক ওইভাবে মুখে আনতে পারলাম না। উৎসাহের সাথে বললাম, পারবো না কেন? এই কাজের জন্যই তো দুনিয়াতে এসেছি। নারীরা পুরুষের খেদমত করবে, এটাই তো নারীর ধর্ম। বলে বিছানা ছাড়তে গেলে লোকটা আমার হাত ধরে ফেলল। মন বলল সে হাত ধরার বাহানা খুঁজছিল, আসলে আমার এই কথায় সেটা পেয়ে গেল। আসলে ব্যাপারটা এরকম না, আমি তোমাকে আদেশ করিনি, এটা নিছক আবদার বলতে পারো। নববধূর হাতে পানি খেতে চাওয়া নিশ্চয়ই অন্যায় নয়। তুমি মাইন্ড করবে জানলে আমি বলতামই না। হয়েছে, হাত ছাড়েন। খপা খপা হাত ধরবেন না তো, আপনার হাতগুলো সারাশির মতো, আমি ব্যথা পাই। ওহ সরি। দ্রুত হাত ছেড়ে দিয়ে সে নিজে উঠে গেল পানি আনতে। তবে আমার মনে সেটা খুব একটা আনন্দ জোগালো না। লোকটাকে অপমান করে সুখ পাচ্ছি না আমি। যাই বলি সে মেনে নেয় বা মানিয়ে নেবার চেষ্টা করে। এরপরে আর কি করতে পারি আমি? নাটক সিনেমার মতো ভাঙচুর করার মতো মানসিকতা জোটাতে পারবো না কোনোদিনও, কারণ সেটা করলে সবার আগে আমার বাপ ছুটে এসে ঠান্ডা চোখে আমার দিকে 1 ঘন্টা তাকিয়ে থেকে বলবে, হাউ কুড ইউ পসিবলি ডু ইট? আব্বুর ওই মৎস্য শীতল চাহনির চেয়ে এই ব্যাটাকে সহ্য করা অনেক সহজ। তার চেয়ে এক কাজ করা যাক, একে অন্যভাবে সাইজ করা যেতে পারে, কিন্তু সেটা কিভাবে জানি না। মনকে ফোন দিতে হবে। এসব উদ্ভট আইডিয়া ওর মাথায় ভালো আসে। ওর বুদ্ধিতে তো আমি পুরো 12 রাত নাক ডেকে ঘুমিয়ে কাটিয়েছি। এটাও ওরই দেওয়া বুদ্ধি ছিল যে লোকটা গা ছুলেই চিৎকার করে তাকে হতচকিত করে দেব। বেচারার চেহারা সেদিন দেখার মতন হয়েছিল। সে শুধু জানতে এসেছিল রাতের খাবার খেয়েছে কিনা। তাতেই এমন একটা বিকট চিৎকার মেরেছি যে লজ্জায় গত 2 দিন ধরে না ছুঁয়ে দূরে বসে কথা চালাচালি করছে। আমি মনে মনে হেসেছি আর ভেবেছি, অপেক্ষা করো, আরও কিছু উত্তম মাধ্যম অপেক্ষা করছে তোমার জন্য। আজ আমার বিয়ের 7ম দিন। বাড়ির পরিবেশটার সাথে মোটামুটি খাপ খাইয়ে নিতে পেরেছি। অবশ্য এজন্য ওই আবাল পাবলিকটাকে মনে মনে কৃতিত্ব না দিয়ে পারছি না। ধৈর্যের প্রবল পরাকাষ্ঠা দেখিয়ে চলেছেন ভদ্রলোক। ধনুভঙ্গ পন্তার আমাকে তার ভালো মানুষই দিয়ে বশ করবেন। আমি যদিও মুখে কিছু বলি না, তবে মনে মনে হাসি আর ভাবি, একটু অপেক্ষা করো। কিছুদিন পর হাম দিল দে চুকে সনম মুভির মতো আমাকে রাজীবের হাতে তুলে দিয়ে আসতে বাধ্য হবা ভালো মানুষ স্বামী আমার। অবশ্য যদি তোমার এই রূপটা অরিজিনাল হয়ে থাকে। সন্ধ্যার পরপর চা নাস্তা সেরে টিভি দেখছিলাম। বাড়িতে মেহমানের চাপ অনেকখানি কমে গেছে। ক্ষেতগুলো সব খেতে ফিরে গেছে। শ্বশুর মহাশয় নিজের রুমে বসে হয়তো টিভি দেখছেন, আর শাশুড়ি আম্মা গেছেন তার এক আত্মীয়াকে দেখতে। সে নাকি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শাশুড়ি সেখানে দৌড়াচ্ছে। পাশেই রাখা আমার সেলফোনটা বাজলে না তাকিয়ে রিসিভ করলাম। ভালো করে জানি ওই বেকুবটা ফোন করেছে, আর নয়তো আমার মা জননী। এই সময়টাতে এরা দুজনেই ফোন করে। হ্যালো বলে লাফিয়ে উঠলাম রাজীবের কণ্ঠ শুনে। ঢোক গিলে বললাম, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো জানতে চেয়ে ফোন করলাম। বন্ধু হিসেবে এতটুকু অধিকার নিশ্চয়ই আছে আমার, কি বলো সুইটি? বুকের ভেতর কাঁপন জাগালো নামটা। কাঁপা স্বরে বললাম, 7 দিন পর তোমার আমার কথা মনে হলো? আগে কিভাবে ফোন দিতাম বলো? তুমি নিশ্চয় এক ঝাঁক দর্শনার্থী পরিবেষ্টিত হয়ে বসেছিলে। আজ মনে হলো তোমাকে ফ্রি পাবো, তাই সাহস করে ফোন দিলাম। আমাকে ফোন দেবার জন্য তোমার সাহসের এত আকাল পড়ে যাবে আগে বুঝিনি তো। বলতে গিয়ে সম্ভবত কিছু ক্ষোভ ঝরে থাকবে। রাজীব দ্রুত বলে উঠল, তোমাকে ফোন দেবার জন্য বা তোমার সাথে দেখা করার জন্য
আমার সাহসের আকাল কোনোদিনই পড়েনি আর পড়বেও না, বরং তুমি ভেবে দেখো যে তুমি আমার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে কিনা। না পারলে কথা বলছে কিভাবে? নিশ্চয়ই আশেপাশে কেউ আছে, থাকলেই বা মানছে কে? কিছুটা দাম্ভিক শোনালো আমার কণ্ঠস্বর। রাজীব উৎফুল্ল হলো। ওয়াও, দ্যাটস দ্য স্পিরিট। তাহলে তোমার মোলাকাত করতে পারি কি বলো? তা তো পারি, কিন্তু এই সাক্ষাতের ভবিষ্যৎ কি সেটাও তো জানতে হবে আমাকে। কথাটা কিছুটা অভিমান থেকে বললাম, কারণ এই গাথাটার সাথে বিয়ে হবার আগের রাতে রাজীবকে অনেকবার ফোন করেও পাইনি আমি। পরদিন যাও বা পেলাম, রাজীব পালিয়ে যেতে রাজি হলো না, উল্টো আমাকে সবকিছু মেনে নিতে বলল, কারণ ওর মায়ের নাকি খুব শরীর খারাপ, বাসায় এখন এসব নিয়ে কথা বলতে পারবে না। ভবিষ্যৎ কি বলতে? রাজীব বলল, ভবিষ্যৎ কি তুমি বোঝো না? আমি কি খ্যাতমার্কা বেগমের সংসার করব সারা জীবন? ও আচ্ছা, এই কথা। আসলে এটা বেশ লম্বা আলোচনার ব্যাপার, সামনাসামনি বসে কথা বলে সমাধান করতে হবে আমাদের। ফোনে এসব আলোচনা হয় না। কবে দেখা করতে পারবে বলো? তুমি চাইলে কালই মিট করতে পারি। বাবা, বেশ সাহসী মেয়ে হয়ে গেছে মনে হয়। পিছুটান বা হারাবার ভয় মানুষকে ভীতু করে, দুটোর কোনোটাই আমার নেই। ভয় বলতে একমাত্র বাপি, নইলে এদের ফিলিংসের 4 আনা দামও আমার কাছে নেই। আমি তো কেবল বাপির কথা ভেবে রাজি হয়েছি। তার উপর তুমি সে সময় চটজলদি কোনো সিদ্ধান্তে আসতে পারোনি, সব মিলিয়ে আমাকে রাজি হতে হয়েছে, নইলে আমাকে ইয়েস বলানো অত সহজ ছিল না। রাজীব কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, ওকে, কাল দেখা হচ্ছে তাহলে। আমাদের হ্রদে ভূতে চলে এসো, ঠিক সকাল 11টায়। আনা যোগ করল। ওকে, ডান। কলেজে যাবে সকালে? সশব্দে কুল কুচা করতে করতে বলল লোকটা। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। আক্কেল বলিহারি, ঘরের ভেতর যে মানুষ বেসিন দেয় এটা এই বাড়িতে না এলে জানা হতো না। বারান্দায় যাবার দরজাটার পাশেই একটা পিলার পরায় তার পূর্ণ সদ্ব্যবহার করেছে এরা। চিপার মধ্যে বেসিন ঢুকিয়ে দিয়েছে যত্ত সব। রেগে কাই হয়ে মুখ গোঁজ করে বসে রইলাম। জবাব দিলাম না কথার, কারণ জবাব দিলে কথা চালাচালি হবে। বেকুবটা বেসিনের কাজ শেষ করে ফিরে আসুক, তারপর যা বলার বলবো। আমাকে নীরব দেখে সে আর কিছু বলল না, শব্দ করে কুলি ফেলল। তারপর তোয়ালে হাতে আমার সামনে এসে দাঁড়ালো। কাল কিছু আছে নাকি কলেজে? কিছু না থাকলে যাওয়া যাবে না নাকি? মুখভাব কঠিন করে বললাম। লোকটা কি বুঝলো কে জানে, থমকে গিয়ে বলল, না তা তো অবশ্যই না, এমনি জানতে চাইলাম। তোমার উপর আস্থা আছে আমার। কথাটা আমার ব্রহ্মতালু জ্বালিয়ে দিল। হোয়াট ডু ইউ মিন বাই আস্থা আছে? এটা বলে কি প্রমাণ করতে চাইলেন আপনি? যেন আমি বাইরে গিয়ে উল্টাপাল্টা কিছু না করি? লোকটা আহত চোখে তাকালো। আমি এসব ভেবে বলিনি আনা। বুঝতে পারছি না কেন তুমি আমার প্রতিটা কথার কদর্থ করছো। আমি তো শুধু বলতে চেয়েছি, থাক আর সাফাই গাইতে হবে না। আপনাদের ছেলেদের আমার ভালো করে জানা আছে। মুখ ফিরিয়ে নিয়ে বললাম। সেও বেহার মতো হেসে বলল, কিন্তু আমার জানা নেই। এ ব্যাপারে আমাকে নাভিসই বলতে পারো। আচ্ছা, এসব কথা রেখে আমাকে নাস্তা দাও বলেই দ্রুত সচকিত ভঙ্গিতে বলল, সরি, নাস্তা চাইলাম বলে আবার মাইন্ড করলে নাকি? কড়া চোখে তাকিয়ে উঠে পড়লাম নাস্তা আনতে। মাথায় একটার পর একটা পরিকল্পনা সাজাচ্ছি একা একাই, কোনোটাই মন মতো হচ্ছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আগে রাজীবের সাথে কথা বলবো, তারপর যা করার সেভাবেই করব। আন্দাজে এটা সেটা বলে লাভ নেই, দেখি রাজীব কি বলে। হায়। বাতাসের মতো মৃদু শব্দটা শুনে মুখ তুলল রাজীব। তাকিয়ে স্থির হয়ে গেল। এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে মোবাইলে স্ক্রল করছিল। আনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে ওর মুখে কোনো কথা জোগালো না। কয়েক সেকেন্ড সময় লাগলো ওর নিজেকে সামলাতে। মাত্র 7 দিনের ব্যবধানে যে একটা মেয়ে এতটা বদলে যেতে পারে তা আনাকে না দেখলে ওর পক্ষে বিশ্বাস করা কঠিন হতো। শেষ যেদিন আনাকে দেখেছিল সেদিনও আনা ছিল নিতান্তই একজন তরুণী, যার গায়ে ছিল একটি সুতার কাজ করা সাধারণ থ্রিপিস। অবশ্য আনা এমনিতে সাজগোজ কম করলেও ওর থ্রিপিসগুলো ছিল বেশ রুচিশীল ধরনের, তাতেই ওকে বেশ চমৎকার লাগত। আর আজ তো সন্তর্পণে চাপা দীর্ঘশ্বাসের সাথে চমৎকার বন্ধু বাৎসল একটা হাসি দিল রাজীব। একই সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, অনেকটা সম্মানের ভঙ্গিতে। জানে মেয়েরা এই ধরনের অ্যাটেনশন খুব পছন্দ করে, আনাও করবে, এটাই স্বাভাবিক। তবে ওইটুকু পরিসরেই গোটা আনাকে এক লহমায় দেখে নিল সে। হালকা জড়ি বুটি কাজের ব্লাউজ পরেছে আনা, যার পাড়টা সরু সোনালি রঙের। ধূপছায়া রঙের শাড়ি, যার আঁচলটা ব্লাউজের মেরুন রংটাকে শুধু সাপোর্টই করছে না, আনাকে রীতিমতো ডলারে পরিণত করেছে। তবে এর সবটাই রাজীবের মনে। বাইরে সে শান্ত সমাহিত। মুগ্ধতার দৃষ্টি ছড়িয়ে দিয়ে হাসল রাজীব। বাপরে, তোমাকে তো চেনে যাচ্ছে না। আমি ভাবলাম তোমার কোনো যমজ বোন কিনা। আগের আনার সাথে মেলাতে কষ্ট হচ্ছিল, তাই। যাক, তবুও ভালো যে মিলিয়ে দেখার কষ্টটুকু করলে। আনা হাসছে না। রাজীবের দীর্ঘশ্বাস পড়ল। সেটা কাটিয়ে বলে উঠল, বসো, কি খাবে সেটা আগে বলো, অর্ডার করে দিই। কথার মাঝখানে ইন্টারাপশন চাই না। এখন কিছু খাবো না, ক্ষুধা পাইনি। দেরি করে নাস্তা করেছি আজ। বলো কি, এত দেরি করে নাস্তা? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল আজ। হালকা চালে কথাটা বললেও রাজীব কথাটাকে লুফে নিল। ঠাট্টা সুরে বলল, হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, ঘুম ভাঙতে দেরি তো হবেই।
বলা মাত্রই আনা সরু চোখে তাকালো। কিছু ইঙ্গিত করলে মনে হচ্ছে। রাজীব দ্রুত প্রসঙ্গান্তরে বলল, আরে না, কোনো ইঙ্গিত ফিঙ্গিত না রে ভাই, তোমার সৌভাগ্যে ঈর্ষান্বিত আমি। তুমি দেরি করে উঠে এত বেলায় হলেও নাস্তা করেছ, আর আমি হতভাগা এখনও নাস্তা করার সুযোগ পাইনি। ঘুম থেকে উঠেই ইন্টারভিউ দিতে দৌড়িয়েছি। এই সাত সকালে ইন্টারভিউ? সাত সকাল পেলে কোথায়? এখন তো প্রায় 11:15 বাজে। মোবাইল ঘুরিয়ে দেখালো রাজীব। ওহ, ইন্টারভিউ কেমন হলো? চাকরি হবে এখানে? কেমন বুঝলে? একসাথে কয়েকটা প্রশ্ন করল আনা। আর চাকরি? আজকাল মামা চাচা না থাকলে চাকরি হয় না। পড়াশোনা কি করবে? ছেড়ে দেবে? যেন আনা নিজেই আজ রাজীবের ইন্টারভিউ নিচ্ছে। রাজীব মাথা নাড়ল হতাশ ভঙ্গিতে। কি করব নিজেও জানি না। তোমাকে যখন পেলাম না, আর চাকরি পেয়ে কি হবে? পড়াশোনা করেই বা কি হবে? রাজীবের চেহারায় নিখাত বিষণ্ণতা। আনার মুখভাব কঠিন হলো। তোমার এসব মিনমিনের স্বভাবটাই আমার অসহ্য লাগে। আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? এই বিয়ে হলেও সেটা হয়েছে কাগজে কলমে। বাস্তবে আমি সেই আনাই আছি, যেমনটা গত 1 সপ্তাহ আগে ছিলাম। রাজীব আনার দিকে তাকালো। এখানে কি করে এলে? আজ তো কলেজ বন্ধ। এমনি এসেছি, কিচ্ছু বলিনি। জাস্ট বলেছি কলেজে যাব, ব্যাস। এখন যা খুশি ভাবুককে। কিছুটা বেপরোয়া ভঙ্গিতে বলে রাজীবের চোখে চোখ রাখল আনা। বলল, তোমার এই নীরবতা আমাকে শেষ করে দিচ্ছে রাজীব। আমি ওকে একদম সহ্য করতে পারছি না। প্লিজ কিছু একটা করো। আসলে আমার চাকরিটা হয়ে গেলে আর দেখতে হতো না। নিজে চলতে পারি না, তোমাকে খাওয়াবো কি? সম্পর্ক করার আগে কথাটা ভাবা উচিত ছিল তোমার। মনে আছে তো কিভাবে আমার পেছনে পড়ে সম্পর্ক গড়েছিলে তুমি? আনার চেহারায় চাপা রাগ। রাজীব এবার আপোষের সুরে বলল, আহা, তুমি চট করে রেগে যাও কেন বলো তো? আমি তো একবারও বলিনি যে তোমাকে বিয়ে করব না, কিন্তু বাস্তব পরিস্থিতি তো মানতে হবে। আপাতত কয়েকটা দিন ম্যানেজ করে নাও। তারপর কি তোমার চাকরি হয়ে যাবে? হতেও তো পারে। তাছাড়া তোমাকে ওখান থেকে বেরোতে হলেও তো সিস্টেমেটিক ওয়েতেই বেরোতে হবে। এমনি এমনি তো আর বেরোতে পারছে না। কাজেই আমাদের দুজনকে সময় নিয়ে এগোতে হবে। তা না হয় নিলাম, কিন্তু চাকরিটা না হলে কি করবে সেটাও তো ভাবতে হবে তোমাকে। তুমি তো অন্য কোনো উদ্যোগও নিচ্ছ না। উদ্যোগ না নিলে আমি বাপের কাছে তোমার প্রসঙ্গ তুলব কি করে? আপন মনে চুলগুলো মুঠো করে ধরল রাজীব। চেহারায় রাজ্যের হতাশা। বলল, ইন্টারভিউতে একটা দিলাম, দেখি কি রেজাল্ট আসে। আমার হাতে যথেষ্ট টাকা নেই, নয়তো ঠিক ব্যবসায় নেমে পড়তাম। কি ব্যবসা করতে চাও তুমি? আনার চঞ্চল দৃষ্টি রাজীবের উপর স্থির। আরে ব্যবসার কি অভাব আছে নাকি ঢাকা শহরে? এটা নির্ভর করে পুঁজির উপর। শান্ত মুখে রাজীবের বলা কথাটা শুনল আনা। তারপর ধীরে ধীরে বলল, আর ধরো যদি টাকাটা ম্যানেজ হয়ে যায়? রাজীবের চোখগুলো এই মুহূর্তে মাছের চোখের মতো দেখাচ্ছে, একদম স্থির। অনিশ্চয়তার সুরে বলল, কিভাবে ম্যানেজ হবে? ওর চোখে প্রত্যাশার ঝিলিক। আনা আর ভনিতা করল না, মাথা নেড়ে বলল, ধরো আমি দিলাম। দিলাম কি? আমি দেব তোমাকে টাকাটা। এটা আমার জমানো টাকা, খুব বেশি না হলেও একেবারে ফেলে দেবার মতো না। ছোটখাটো ব্যবসা অনায়াসে দাঁড় করানো যেতে পারে। রাজীবের মুখে কথা জোগাল না। আনা ফের বলল, তুমি চাইলে 2-1 দিনের মধ্যে সেটা ম্যানেজ হয়ে যাবে। বরং তুমি ভেবে বের করো সেটা দিয়ে কি ব্যবসা খুলবে তুমি। তুমি ব্যবসা চালু করলেই আমি বাসা জানাতে পারবো তোমার কথা। বুঝলাম, কিন্তু তোমার ওই মেনিমুখ স্বামী সাহেবের কি করবে? রাজীব তাকিয়ে রইল। আনা কিছুক্ষণ ভেবে বলল, আজকাল তো শুনি কত রকমের সমস্যা বেরিয়েছে, সেগুলোর একটা বলে দেব, তারপর টুক করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আনাকে সামান্য উত্তেজিত মনে হলেও বিপরীতে রাজীবকে বেশ শান্ত দেখাচ্ছে। সে শান্ত ভঙ্গিতে বলল, তোমার বুদ্ধিটা ইউনিক, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ব্যবসা করার জন্য টাকা দেবে? আমার সামান্য কিছু হলেই চলবে। জানি, সেজন্যই তো বললাম। এতক্ষণ কি তবে মিথ্যা বলেছি? ওকে ফাইন, এক্ষেত্রে আমার একটা শর্ত আছে। রাজীবকে বেশ সিরিয়াস দেখালো। টাকাটা আমি নিতে পারি এক শর্তে। কি শর্ত? আনার কপালে ভাঁজ পড়ল এবার। যদি এটা তুমি আমাকে ধার হিসেবে দাও, পরে আমি যখন ব্যবসা গুছিয়ে ফেলবো তখন তোমার টাকাটা সুদে আসলে ফেরত দেবো আমি, এবং তখন তোমাকে ওই টাকাটা নিতে হবে, নইলে এ টাকা আমি নেব না। রাজীবের চেহারায় দৃঢ় প্রত্যয় ফুটে উঠতে দেখে আনা হেসে ফেলল। আচ্ছা তুমি কি বলো তো, এখনই টাকা পরিশোধ করা নিয়ে এত অস্থির হবার কি আছে? তাছাড়া তুমি নিজের পায়ে দাঁড়ালে তো আমারই খুঁটি শক্ত হবে। টাকা শোধ নিয়ে এত ভেবো না তো। যা আমার তা তোমার, আস্থার সাথে বলল আনা। এবার রাজীবও হাসল, রহস্যময় রমণীমোহন হাসি। রাজীবের চেহারা এই মুহূর্তে কলেজের সেই পুরনো রাজীব ভাইয়ের মতো দেখাচ্ছে, যাকে দেখলে সব মেয়েরা মাটিতে লুটাত। আনা নিজেও ওই হাসির ভক্ত। রাজীব বলল, বুঝে বলছো তো? আনা আরক্ত মুখে বলল, বুঝেই বলছি। তাহলে কি আমি ধরে নেব এখন থেকে আমি যা চাইবো তাই পাবো? টাকা কিন্তু আমি চাইনি, তুমি সেধে দিচ্ছ। কিন্তু আমি যেটা চাই সেটা তুমি আমাকে কখনোই দাওনি। আনা জবাব দিল না এই কথার। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমাকে বাড়ি যেতে হবে। তুমি কবে সময় বের করতে পারবে এসব ঠিকঠাক করে আমাকে জানিও। আনা। রাজীব হঠাৎ উঠে দাঁড়িয়ে হাত ধরল আনার। আনা স্তব্ধ। রাজীব কিছুটা আবেগাক্রান্ত স্বরে বলল, নিজেকে যে কিভাবে শাস্তি দিচ্ছে আমি যদি জানতে।
তোমার দায়িত্ব নিতে পারবো না বলে নিজের আবেগটাকে প্রতি মুহূর্তে গলা টিপে হত্যা করতে হচ্ছে আমাকে। আনা আবছা হাসল। আবেগ প্রকাশের অনেক সময় পাবো আমরা, চলো এখন বেরোই, নয়তো আমার দেরি হয়ে যাবে। আনা সরতে গেলেও বাধা পেল। গাঢ় স্বরে বলল, এতগুলো টাকা ধার দিতে অনায়াসে রাজি হয়ে গেলে এবার কিছু ভালোবাসা অন্তত ভিক্ষা দাও। দেবে না। আনা চোখ তুলে তাকালো। বুকের ভেতর নদীর পাড় ভাঙার ঝুপঝুপ শব্দ। রাজীবের চোখে স্পষ্ট ঘোর। আনা বুঝতে পারছে সে হেরে যাচ্ছে। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, এখন না। বাড়ি ফেরার পর থেকে আমার মনটা আজ অনেকখানি শান্ত। হয়তো সে কারণেই লোকটা অফিস থেকে ফেরার পর থেকে এই মাঝরাত অবধি তার সাথে একটাও খারাপ ব্যবহার করিনি। তবে লোকটার মনটা হয়তো আজ একটু খারাপ। ফেরার পর থেকে দেখছিলাম মুখ গম্ভীর করে রেখেছে। একবার জিজ্ঞেস করতে চেয়েছিলাম, পরক্ষণে ভাবলাম যা খুশি হোক গে, আমার কি, আমি আমার পথ সুগম করে এসেছি। রাজীব বলেছে এই সপ্তাহেই সে ব্যবসার কাজ শুরু করে দিবে। ওর নতুন প্রজেক্টের নাম হবে আনা এন্টারপ্রাইজ। ওর ব্যবসা শুরু করার পরই আমি বাবার সাথে কথা বলবো। আর কি বলবো সেটাও ঠিক করে ফেলেছি। সময় মতো প্রয়োগ করা হবে। বসে বসে পার্স থেকে রুমাল কলম বের করে রাখছিলাম। কানের দুল খোলার সময় আপন মনে হেসে ফেললাম রাজীবের শেষ মুহূর্তের বিদায়ের কথা স্মরণ করে। অন্তর বিবশ করা একটা অনুভূতি ছিল সেটা, যা আমাকে বারবার আচ্ছন্ন করে দিচ্ছে। আচমকা স্বামী সাহেবের ডাকে ঘোর কাটল। ঘাড় ফিরিয়ে তাকালাম। লোকটা বিছানায় এক পা ভাঁজ করে অন্য পা ঝুলিয়ে বসেছে। আমার দিকে সেভাবে তাকাচ্ছে না। লোকটা কণ্ঠস্বর যেন কেমন। আমি বরাবরের মতো পাত্তা না দেবার ভান করে অন্য কানের দুল খোলার চেষ্টায় মেতে রইলাম। লোকটা হঠাৎ উঠে গিয়ে কিছুটা শব্দ করে দরজা বন্ধ করে আমাকে কড়া স্বরে বলল, এই মেয়ে, কানে কম শোনো নাকি? কতবার ডেকেছি তোমাকে? আমার মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। একই ভাষা ওর। আমাকে অবাক চোখে তাকাতে দেখেও সে সরি হলো না। ফের পা ভাঁজ করে বিছানায় বসে বলল, তাড়াতাড়ি এসে বসো, কারণ তোমার সাথে কথা বলার পর আমি তোমার বাবার সাথে কথা বলবো। মেয়ে হিসেবে আমি যথেষ্ট সাহসী। ভয় ডরের বালাই খুব কম, প্রায় নেই বললেই চলে। সেই আমিও কিছুটা ঘাবড়ে গেলাম। ধীর পায়ে লোকটার মুখোমুখি গিয়ে বসলাম। সে তখনও চোখ নামিয়ে মোবাইল টিপছে। সেভাবেই অনেকটা হেডমাস্টারের কায়দায় তাকিয়ে অপলক চোখে আমাকে দেখল কয়েক সেকেন্ড। আমি কঠিন স্বরে কিছু বলতে যাবার চেষ্টা করেও দেখলাম আমার গলার স্বর আগের জোরটা নেই। এর কারণ কি এখনই ধরা পড়তে না চাওয়ার আশঙ্কা, নাকি ধরা পড়ে যাবার পরের অবস্থা সম্পর্কে ভীতি? যদি সত্যি সত্যি লোকটা সব জেনে ফেলে আর তুলকালাম করে ফেলে, তাহলে আমাদের প্ল্যান বরবাদ হয়ে যাবে। ভেতরে ভেতরে ঘামতে লাগলাম। লোকটা এবার মোবাইল রেখে আমার দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল, তোমার সাথে আজ ক্যাফেরিওতে যে ছেলেটা ছিল সে তোমার কি হয়? মাথার ওপর ছাদটা দ্রুম করে ভেঙে পড়লেও বোধ হয় এতটা অবাক হতাম না আমি। কয়েক সেকেন্ড লাগলো নিজেকে সামলাতে। কোনো কিছু না হারানোর চেতনাটা জাগিয়ে তুললাম নিজের ভেতরে। সদর্পে জবাব দিলাম, ওর নাম রাজীব। বলতে গিয়ে গলাটা শুকনো ঠেকল। নিজেকে বোঝালাম, কুল বেবি, ডোন্ট ওরি। কি করবে এই ব্যাটা তোর? বড়জোর বাসা থেকে বের করে দিলে দেখ। তোমার আত্মীয়? স্বামী সাহেবের কণ্ঠস্বরে মুরব্বিয়ানা আজ 16 আনা। না, আত্মীয় না, আমার ভালো বন্ধু। নির্বিকারে জবাব দিলাম। বুকের ভেতরে অবশ্য দুরু দুরু করছে। উনি মাথা নাড়লেন। ও, তার মানে তোমরা একসাথে পড়তে? জি না, সে আমার 2 বছরের সিনিয়র। সত্যিটাই বললাম। লোকটা চুপ করে রইল। এবার কিছুক্ষণ ভেবে বলল, সিনিয়র ভাইয়ের সাথে তোমার এত কিসের আলাপ যে ক্যাফে শপে যেতে হয়? নাকি হঠাৎ দেখা হয়ে গিয়েছে? আমি আপনাকে এত কৈফিয়ত দিতে বাধ্য নই। নিজের ভেতর লুপ্ত সাহস ফিরে পেলাম হঠাৎ। বোঝা যাচ্ছে লোকটা আপোষের সুরে কথা বলছে। রাগটা শালার ভান। আমাকে ফাপড় দেবার জন্য। বাধ্য নও। স্থির দৃষ্টিতে দেখল সে আমাকে। আমি ড্যাম কেয়ার ভঙ্গিতে বললাম, অফকোর্স নট। ও আচ্ছা। লোকটা এবার সোজা হয়ে বসল। কিছুক্ষণ ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভেবেছিলাম তুমি মেয়েটা স্বভাবে রাগী হলেও বিবেকের দিক থেকে সৎ। এখন বুঝলাম তুমি মোটেও তা নয়, বরং রাগটা তোমার ভান এবং তুমি 1 নম্বরের মিথ্যুক। কি বলতে চান আপনি? জ্বলে উঠতে চাইলেও কাঠের মাথায় বারুদের রসদ কম থাকায় ভিজে কাঠের মতো মিয়ে গেলাম। বরং লোকটা জ্বলন্ত চোখে তাকালো। আমার ছত্রছায়া থেকে আমার সম্মান সাথে নিয়ে তুমি গিয়েছ তোমার এক্সের সাথে দেখা করতে। এটাকে কি বলবে তুমি? সততা? কেন, আপনারা জান না? আপনারা ঘরের বউ রেখে বাইরে নষ্টমী করেন না? অন্তত আমি করি না, এখনো করিনি, কখনো করব বলে ভাবিনি। সেটা যারা করে তাদের সাথে গিয়ে করতে, আমার সাথে কেন? আর এটা কেমন নীতি? আমরা যা করব তোমরাও তাই করবে? যদি আমাদের কাজ বর্জনীয় হয়, তাহলে একই কাজ তোমরা স্বেচ্ছায় আর সানন্দে করে কোন গৌরবের পরিচয় দিচ্ছ? আমি কোনো জবাব দিলাম না। লোকটা কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি মনে করি এক্ষেত্রে তোমাকে একটা স্থির সিদ্ধান্তে আসা উচিত। আমার স্ত্রী হয়ে তুমি বাইরে ছেলেদের সাথে ঘুরে বেড়াবে আর বলবে কৈফিয়ত দিতে বাধ্য নেই, এভাবে অন্তত আমি সংসার করব না। পরকীয়া আর নষ্টামি করার যখন এতই শখ, তো বাপের বাড়ি গিয়ে করো, এখানে না।
আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম, কারণ তাৎক্ষণিকভাবে দেবার মতো কোনো জুৎসে উত্তর খুঁজে পেলাম না। সে এবার একা একাই স্বগতোক্তির সুরে বলতে লাগলো, ছি, কেউ জানলে যে কি বলবে। কিছুক্ষণ থেমে আমার দিকে তাকিয়ে বললেন, স্বামী স্ত্রী দুজনের ভালোবাসারই ভিত্তি হলো সততা আর বিশ্বাস। এখানে তো দুটোর একটাও নেই। এবার আর থাকতে পারলাম না, তীব্র স্বরে বলে উঠলাম, এত যখন বোঝেন তখন বিয়ের আগে কেন জানতে চাইলেন না যে আমি কাউকে ভালোবাসি কিনা? এখন যে বড় সততা ফলাচ্ছেন, তখন তো আমার ছবি দেখে চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিয়েছেন। আমি তো পরিবারের চাপে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি, স্বেচ্ছায় হয়নি। দোষ কি আমার? লোকটা এবার শান্ত হয়ে গেল, ঢোক গিলে দুই হাতের মুখ ঠেকে বলল, সত্যি, তুমি ঠিকই বলেছ, দোষটা আমারই। সুন্দর সব জিনিসে যে উপকারী হয় না, কথাটা ভুলে গিয়েছিলাম। এটা হলো তার খেসারত বলে একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলল সে। কিছু মনে করো না, তুমি যতক্ষণ এ বাড়িতে আছো ততক্ষণ তুমি আমার সম্মান, এ বাড়ির সম্মান। এখন থেকে তুমি যেখানে যাবে আমার সম্মান তোমার সাথে যাবে। যেখানে যা করবে তা আমারই প্রতিনিধিত্ব করা হবে। তার মানে মানুষ হিসেবে আমার কোনো অবস্থান নেই? আমি পরগাছা? তা হবে কেন? কিছুটা অসহায় ভঙ্গিতে বলল লোকটা। আমি মোটেও দমে গেলাম না, দাপটের সাথে বললাম, তা হবে কেন মানে? তাই তো হচ্ছে। এখানে আমার কোনো ভালো লাগা মন্দ লাগা নেই, নিজস্ব অস্তিত্ব নেই, ব্যক্তিত্ব নেই। আমি মেয়ে বলে আমাকে নিজের চিন্তা বাদ দিয়ে অপরের সম্মান বয়ে বেড়াতে হবে। একদিন বাপেরটা বয়েছি, আজ আপনারটা বইব। বইবার জন্যই তো বেঁচে আছি। এসব কথা বলে বলেই তো আমার বাবাও আপনার সাথে গুছিয়েছে আমাকে। আমি মানা করলে নাকি তার মান সম্মান যাবে? আমি তার বড় মেয়ে, আর আজ আপনি বলছেন আমি আপনার সম্মান বহন করছি কারণ আমি আপনার স্ত্রী, এ বাড়ির বউ। তাহলে আমার ব্যক্তির স্বার্থ রক্ষা করবে কে? আস্তে কথা বলো, না চেঁচিয়েও তো কথা বলা যায় নাকি যায় না? কোনটা তোমার স্বার্থ? কোনটা আমার স্বার্থ মানে? আমার পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, এগুলো তবে কি? এগুলোর বুঝে কোনো মূল্যায়ন নেই? যার সাথে সারা জীবন সংসার করব, সেই লোকটাকে আমি নিজে ঠিক করতে পারবো না, এটা ঠিক করে দেবে আরেকজন। এটা কেমন যুক্তি? কথাটা বলতে গিয়ে গলা ধরে এলো আমার। অভিমানে বুক ভার হলো। লোকটাও হয়তো কিছুটা উপলব্ধি করতে পারল ব্যাপারটা, আর নয়তো সে আমার যুক্তির কাছে পরাস্ত, ঠিক জানি না। এমন সময় দরজা টোকা পড়তে উঠে গেল সে। বাইরে থেকে ওর নাম ধরে কেউ ডাকছে, সম্ভবত আমার ছোট ননদ হিয়া। রাত বিরেতে ওই মেয়েটাই এসে খালিদ ভাইয়া বলে ডাকাডাকি শুরু করে। চোখ মুখ ডোলে স্বাভাবিক হলাম। চট করে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলাম, যেন ওর চেহারা আমার নজরে না আসে। দেখলেই কিছু না কিছু বলতে হবে, নতুবা হাসতে হবে। আমার এখন কারোর সাথে কথা বলার মুড নেই। দরজা খোলার শব্দ পেলাম, যা ভেবেছিলাম তাই। কণ্ঠস্বরেই বুঝলাম হিয়া এসেছে। অকারণে হাতের তালুতে লোশন ঠেলে হাতে মাখাতে লাগলাম, যেন সে আমাকে ব্যস্ত মনে করে। ভাবি, আব্বু নিচে তোমাকে ডাকছেন, পেছন থেকে বলল হিয়া। প্রচণ্ড বিরক্ত লাগলো আমার। শেষ পর্যন্ত আমারই ডাক পড়ল। এদের কাণ্ড জ্ঞান সত্যিই কম। এত রাতে কেউ কাউকে ডাকে? বিরক্তিটা চাপতে পারলাম না। দ্রুত ঘাড় ফিরিয়ে বললাম, এত রাতে আবার নিচে যাব? কাল সকালে গেলে হয় না? বলার সময় আমার কণ্ঠের ঝাঁঝটুকু লুকাতে পারলাম না। আসলে এটা আমার কথা বলার সাধারণ ভঙ্গি। ঝাঁঝ না মেখে কথা বলতে পারি না। হিয়া হয়তো ভুল বুঝতে পারে, বুঝলেও আমার কিচ্ছু করার নেই। তবে হিয়ার আমার উৎসাহ কতটা টের পেল জানি না। আমি নিজে ওর কণ্ঠের উৎসাহ বিলক্ষণ টের পেলাম, বিশেষ করে শেষ বাক্যটা। উপায় নেই ভাবি, তোমার ছোট বোন হেনা আর ভাই সাজিদ এসেছে, বুঝতেই পারছো। তোমাকে বিরক্ত না করে উপায় ছিল না বলে হিয়া আর দাঁড়ালো না, নিচে চলে গেল। আমি এবার ত্রস্তে নড়ে চড়ে বসলাম। আপন মনেই বললাম, এত রাতে হেনা আর সাজিদ, কি ব্যাপার? বলতে বলতে চকিতে ঘড়ি দেখলাম 11:15। উঠে দাঁড়াতে গিয়েও হঠাৎ কি ভেবে চট করে খালিদের দিকে তাকালাম। এই যে, আপনি ফোন করে কিছু বলছেন নাকি বাপিকে? দরজা খুলে দিয়ে খালিদ পিসির সামনে বসে পড়েছিল। রোজ রাতেই বসে। আমার এ কথায় সে ঘুরে বসে ব্যাকরেস্টে কনুই ঠেকিয়ে বলল, আমার পরিমিত জ্ঞান অন্তত তোমার চেয়ে ভালো। তোমার সমস্যা তোমার সাথে আলাপ না করে আগেই তোমার বাপিকে ফোন দিয়ে তুলকালাম করার মানসিকতা আমার নেই, এতটুকু জ্ঞান আছে আমার। বলেই ফের সোজা হয়ে পিসিতে ডুব দিল। আমি পেছন থেকে বললাম, তাহলে? আশ্চর্য, এখানে বসেই হিসেব কষবে নাকি নিচেও যাবে? আচ্ছা করে তো দেখা যায়। খালিদ ফের ঘাড় ফিরিয়ে ছোটখাটো ধমক দিল আমাকে। ওর কথাটা শুনে এবার আর জ্বলে উঠলাম না, কেবল বিরক্তি ভরা চাহনি দিয়ে সোজা নিচে ছুটলাম। এবারের ড্রয়িং রুম নিচতলায়, একেবারে গেটের কাছে। আমাকে অনেকটা পথ প্রায় দৌড়ে বেরোতে হলো। সেখানে ঢুকে দেখলাম হেনা আর সাজিদের সাথে কথা বলছেন আমার শ্বশুর। আমাকে দেখেই সাজিদ দ্রুত দাঁড়িয়ে গেল। ওর চোখ মুখ লাল, বুকটা ধক করে উঠল। বাপির কিছু হলো না তো? ব্যগ্র ভঙ্গিতে গিয়ে ওর কাঁধে হাত ছুঁয়ে বললাম, কি হয়েছে রে? সাজিদ মুখ নামিয়ে ফেলে বলল, তুমি একটু বাসায় চলো আপু, বাপির কিছু হয়েছে? আমার উদ্বিগ্নতা চরমে উঠল এবার। সাজিদ কিছু বলার আগেই আমার শ্বশুর বলে উঠলেন, বৌমা, তুমি ওদের এত প্রশ্ন না করে বরং একটু কষ্ট করে ওদের সাথে যাও। তুমি বাড়ির বড় মেয়ে, এই মুহূর্তে তোমাকে ওদের দরকার।
আর শোনো, রুনাকে বেশি বকাঝোকা করো না। এ যুগের মেয়ে তো, আবেগটা বড্ড বেশি। ওকে তুমি বোঝাবে, বুঝলে? তুমি হলে বড় বোন, তোমার দায়িত্বটা বেশি। বিভ্রান্ত দৃষ্টিতে একবার শ্বশুরকে দেখে হেনার দিকে তাকালাম। সেও মুখ নামিয়ে রেখেছে। হলোটা কি করেছে রুনা? তবে এবার আর কোনো প্রশ্ন করলাম না। যা জানার বাড়ি গিয়ে জানবো। এক ছুটে দোতলায় চলে এলাম। রুম খালি। খালিদ রুমে নেই, হয়তো বাথরুমে বা বারান্দায় গেছে। যাকগে যেখানে খুশি, এত ডাকাডাকির মধ্যে আমি নেই। শ্বশুরকে বলেই ভাগবো। দ্রুত হাতে পার্সটা গুছিয়ে কেবল শালটা গায়ে জড়ালাম। নিচে নেমে দেখলাম ইতোমধ্যে খালিদ শার্ট বদলে নিচে নেমে গেছে। মনে মনে একটু আশ্চর্য হলাম, কারণ ওকে এখনো কিছু বলা হয়নি। হয়তো সেও বোনের মারফত জেনেছে। খুব বেশি কিছু ভাবার সুযোগ পেলাম না। খালিদ নিজেই গিয়ে কোত্থেকে এক ক্যাব জোগাড় করে আনলো। গাড়িতেও তেমন কোনো কথা হলো না। খালিদকে দেখলাম পরিচিত কোনো এক ডাক্তারের সাথে কথা বলতে। কিছুটা বিরক্তও হলাম। এত রাতে ডাক্তার দিয়ে কি করবে ও? তবে এবারও নীরবই রইলাম। গাড়ির গেটে ক্যাব থামতেই ছুট লাগালাম ভেতরে। ড্রয়িং রুম পেরিয়ে সোজা আম্মুদের ঘরে। সেখানে আম্মুকে বহাল তবিয়তে বসে থাকতে দেখে ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। ধপ করে দরজার পাশে রাখা টুলটার উপরে বসে পড়লাম। পরক্ষণে লক্ষ্য করলাম বিছানায় বাপি শোয়া। তাকে দেখাচ্ছে অর্ধনৃত্যের মতো। বাপিকে ওই অবস্থায় দেখে হাত পা অসাড় হয়ে গেল। বাপি আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। তার এ অবস্থা আমার পক্ষে সহ্য করা যে কতটা কষ্টকর তা কেবল আমি জানি। আম্মু হঠাৎ চাবি দেওয়া পুতুলের মতো উঠে এসে আমার হাত ধরে টেনে আমাকে হেনার ঘরে আনলেন। আম্মুকে কিছু বলতে যাবার আগেই বিছানায় রুনাকে অর্ধচেতনের মতো শুয়ে থাকতে দেখে থেমে গেলাম। অজান্তে মুখ দিয়ে বেরিয়ে এলো, কি হয়েছে রুনার? ও এভাবে শুয়ে আছে কেন? আর বাপি কি অসুস্থ? আমার প্রশ্নের তোরে আম্মু হঠাৎ মুখে আঁচল চেপে হাউ মাউ করে কেঁদে উঠল। গঙ্গিয়ে বলতে লাগলো, কি পাপ করেছে আমি? কেন এমন হলো আমার? আমি এখন কি করবো রে আনা? আমাকে তোরা মেরে ফেল আমাকে। আমি কি এসব দেখার জন্যই তোদের পেটে ধরেছিলাম? কান্নার চেয়ে আম্মুর বুক চাপড়ানো আর আহাজারিটাই বেশি। দুই হাতে তাকে সামলাতে গিয়ে মনে হলো আম্মু দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যাবেন। দ্রুত তাকে টেনে বিছানায় নিয়ে বসালাম। নিজের কাঁধে আম্মুর মাথাটা চেপে ধরে ফের রুনার দিকে তাকালাম। হালকা একটা ভয় কাজ করলো এবার। কি হয়েছে রুনার? এই রুমটা একসময় আমার ছিল। বিয়ের আগে আমি একা থাকতাম এখানে। হঠাৎ কেউ একজন বাপের কানে মন্ত্র গুঁজে দিয়ে বলল, সাবালিকা মেয়েদের নাকি ঘরে একা রাখতে নেই, নানান ধরনের সমস্যা হয়। বাপি কথাটা আম্মুকে শেয়ার করলেন। তারপর থেকে রুমটাতে হেনা আর রুনার খাট ঢুকল। তবে আমি সবার বড় বলে আমার বিছানা বরাবরই আলাদা। রুমের অপর পাশে সেমি ডাবল বিছানাটায় হেনা আর রুনার শোবার ব্যবস্থা। ব্যাপারটা এমন না যে বাড়িতে রুমের অভাব। বাপি অনায়াসে আমাকে আলাদা রুমে থাকতে দিতে পারতেন, কিন্তু ওই যে বললাম মন্ত্র, সে মন্ত্র বলে আমি একা থাকতে পারিনি। এটা ছাড়াও আমার মধ্যরাতে দুঃস্বপ্ন দেখে ভয় পাবার একটা প্রবণতা ছিল, যদিও এটাকে আমি কখনোই ধর্তব্যের মধ্যে আনিনি। কিন্তু বাপি যেন এটার সুযোগ নিয়ে আমার একা থাকা বন্ধ করলেন। তাতে অবশ্য আমার ব্যক্তিগত জীবনযাপনে খুব বড় কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। হেনা আর রুনার সামনেই আমি রাজীবের সাথে কথা বলেছি ঘন্টার পর ঘন্টা। সবার বড় বোন বলে এ বাড়িতে একটা অলিখিত ক্ষমতা আমার সবসময় ছিল। আমার কথার ওপর কথা বলবে এমন সাহস সাজিদ, হেনা বা রুনা কারোরই ছিল না। তবে রুনা আমার পিঠাপিঠি বলে ও মাঝে মধ্যে একটু বিদ্রোহ করত। রুনার সাথে আমার বয়সের পার্থক্য মাত্র 3 বছরের। সে তুলনায় হেনা আর সাজিদ অনেক ছোট। ইতিমধ্যে আম্মু অনেকটাই শান্ত হয়ে এসেছে। আমাকে দেখার পর আবেগের প্রাথমিক যে ঝাপটাটুকু ছিল সেটা কেটে গেছে। তবে তার চোখ বেয়ে অনবরত পানি ঝরছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল রে আনা। আমি এখন কি করব বলতে পারিস? তোর বাবা আমাকে বলে, রেহানা 1 গ্লাস পানিতে বেশি করে বিষ মেশাও, চলো দুজনে মিলে খেয়ে মরে যাই, তাহলে আর কিছু দেখতে হবে না। ওইদিকে তোর নতুন শ্বশুর বাড়ি, কি জবাব দেব ওদেরকে আমরা? আমার মাথা কাজ করে না। তবুও তো সাজিদের বুদ্ধিতে তোকে মিথ্যা বলে টাকিয়েছি। আমি শূন্য দৃষ্টিতে চেয়ে রইলাম আম্মুর দিকে। হেনা পাশ থেকে বলল, খালিদ ভাই বাপির সাথে কথা বলছে, এতক্ষণে নিশ্চয়ই সব জেনে গেছেন উনি। আমি এবার ওর দিকেও তাকালাম। নিজেকে বেশ বোকা বলে মনে হচ্ছিল আমার। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে গেছি। হেনার দিকে তাকালাম। চুপ করে রুনার দিকে তাকিয়ে আছে। মেয়েটার বয়স এখনো অনেক কম, মাত্র এসএসসি দেবে, অথচ ওর আজকের আচরণটা একদম বড়দের মতো। মন বলছে বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তা ওর সামনে ঘটা উচিত ছিল না। পুরো বিষয়টাকে ও কিভাবে দেখতে পাচ্ছে কে জানে। অস্বস্তি চেপে বললাম, কি হয়েছে রে কি আম্মু? আমাকে সবটা খুলে বলবে প্লিজ। রুনা কি করেছে যে সবাই এত আপসেট? আম্মু এবার রুনার দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর বোন কুমারী মা হতে চলেছে। আরও শুনবি? ওই ছেলে এখন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে তোর বোন ঘুমের ঔষধ খেতে যাচ্ছিল, হেনা দেখে ফেলেছে বলেই নিঃশব্দ কান্নায় ভেঙে পড়লেন আম্মু। আমি অসাড় কণ্ঠে জানতে চাইলাম,
এসব কবে হলো? মানে কবে টের পেল রুনা? আজই। প্রথমে তো বুঝিনি। এমনিতেও হারামজাদি গত কয়েকদিন ধরে ভাত খেতে পারছিল না, যা খায় বমি হয়ে যায়। শেষ পর্যন্ত তোর বাবা বলল ওর জন্ডিস ফন্ডিস হয়েছে কিনা দেখো, নয়তো ডাক্তার দেখাও। আজকাল ওয়েদার ভালো না। সেই ডাক্তার দেখাতে গিয়ে শুনি আম্মু থেমে গেলেন, সাথে হু হু করে কান্না। আমি নিজেকে বিচলিত হতে দিলাম না। আম্মুর কান্নাকে পাত্তা না দিয়ে বললাম, তোমাদের ভুলও তো হতে পারে, কেবল সন্দেহ থেকেই। আরে কি সন্দেহ থেকে? আম্মু যেন জ্বলে উঠলেন। আল্ট্রাসাউন্ড করিয়েছে ওখানে, তার উপর তোর বোনের গত মাস থেকে পিরিয়ড নেই। আর আবার কি লাগে বুঝতে? এই হারামজাদি পেট বাঁধানোর আগে মরে গেল না কেন? আমার তো মন চায় ওর গলা টিপে মেরে ফেলি। বলতে গিয়ে আম্মু যেভাবে রুনার দিকে তাকালেন, তাতে মনে হলো এখনই ওর গলা টিপে ধরবেন। আমি কি করব ভেবে পেলাম না। মুখ শুকনো করে রুনার দিকে তাকালাম। মাত্র একদিনে ওর চোখ মুখ কেমন বসে গেছে। বেচারি রুনা। নিজের কথা ভেবে শিউরে উঠলাম। ভাগ্যিস আমি এমন কিছু করিনি, কেন যেন সাহস হলো না। গতকাল তো রাজীব পা ধরা বাকি রেখেছিল। বেরোবার পর ট্যাক্সি ভাড়া করেছিল ওর বন্ধুর বাড়ির। বহু কষ্টে ওকে নিবৃত্ত করতে হয়েছিল আমার। ও বারবার বলছিল, এখন তো তুমি বিবাহিত, সমাজ সংসার কেউ জানবে না, কোনো ঝুঁকি নেই। রাজীব না বললেও আমি জানি যে আসলেই ততটা ঝুঁকি নেই। একজন অবিবাহিতার বেলায় ধরা পড়ার যে ঝুঁকিটা থাকে, বিবাহিতদের বেলায় সেটা থাকে না। কোনো কিছু হলে সেটা অনায়াসে খালিদের ঘাড়ে চাপিয়ে দিতে পারতাম আমি। খালিদ নিজেরও অস্বীকার করতে পারত না। সেই টেকনিকও আমি জানি, কিন্তু কেন যেন পারিনি। বাপির গেড়ে দেওয়া অযাচিত চেতনার ঝাড় থেকে চেতনারা সব ঝরে পড়ে গেলেও টুকটাক যে দু চারটা রয়ে গিয়েছিল, এটা তারই একটা। আর যাই হোক, প্রতারণা করতে পারবো না খালিদের সাথে। আনা। দরজার বাইরে থেকে খালিদের ডাক শুনে আম্মা প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ালে আমি ইশারায় তাকে শান্ত করে নিজে বেরিয়ে গেলাম। খালিদ দাঁড়িয়ে আছে বারান্দায়। আমার পায়ের শব্দে মুখ ফিরিয়ে বলল, এদিকে এসো। বলেই সে ড্রয়িং রুমের দিকে হাঁটা ধরল। দ্বিধান্বিত পায়ে খালিদের পিছু পিছু ছুটলাম আমি। টের পেলাম এক অজানা লজ্জা আমাকে ঘিরে ধরেছে। মুখটা কোথায় লুকাবো ভেবে পেলাম না। জানি না খালিদ আমাকে কি ভাবছে। ড্রয়িং রুম একদম ফাঁকা। খালিদ একটা সোফা দখল করে বসে আমাকে ইশারা করলো ওর সামনে বসতে। এই প্রথম আমি তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। খালিদ নিজেই বলল, বাপির সাথে কথা হলো আমার। রুনা কি করেছে শুনেছ তো? জবাব না দিয়ে মুখ নামিয়ে রাখলাম আমি। খালিদ কি বুঝলো কে জানে, চাপা ধমকে সুরে বলল, আপাতত দয়া করে এসব লাজুকলতা সাজার নাটক বন্ধ করো। তুমি তো প্রগতিশীল নারী, প্রগতিবাদীদের এত লজ্জার শোভা পায় না। রুনা যা করেছে ওটা তার ব্যক্তি স্বাধীনতা। তার নিশ্চয়ই দায় পড়েনি তোমার সম্মান বহন করার, নাকি পড়েছে? তুমি কেন লজ্জা পাচ্ছ? বাকরুদ্ধ চোখে তাকিয়ে রইলাম খালিদের দিকে। বুঝলাম লোকটা আমাকে মৌকা মতো পেয়ে আচ্ছা মতো সুযোগ নিচ্ছে। ঠিক আছে, আমারও সময় আসবে। রাগ চাপতে কষ্ট হলেও কোনো মতে নিজেকে সামলে নিয়ে চাপা স্বরে বললাম, আমাকে যা বলার তা তো বাড়িতেই বলতে পারতেন। এখানে কেন? নাকি সুযোগের সদ্ব্যবহার করছেন? কে ডেকেছিল আপনাকে? আমি তো বলিনি যে আমার সাথে চলুন। আপনি সেধে এসেছেন এখানে, এখন আমাকে অপমান করছেন। খালিদের চেহারার লালচে ভাব বলল সে আরও কিছু বলবে, কিন্তু সেও বোধহয় বুঝতে পারছে যে এসব কথা বলার সময় এটা নয়। মুহূর্তে নিজেকে সামলে নিল। গলার স্বর খাদে নামিয়ে বলল, সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। আমি শুধু এইটুকু বলতে চেয়েছি যে সম্পর্কের মূল্যায়ন তোমার না থাকলেও আমার আছে। আমি এখন পর্যন্ত এ বাড়ির জামাই। বৈবাহিক সূত্রে এ বাড়ির ভালো মন্দ বিপদ আপদের সাথে আমি জড়িত। চাইলেই তা এড়িয়ে যেতে পারি না। এর সবচেয়ে বড় প্রমাণ যে বাপি রুনার পুরো ব্যাপারটাই আমার সাথে শেয়ার করেছে, অথচ আমাদের বাসার সবাই জানে রুনা বাপির ওপর অভিমান করে বিষ খেয়েছে। ওর রেজাল্ট খারাপ হয়েছে বলে বাপি ওকে বকেছে ইত্যাদি। সবচেয়ে অবাক কাণ্ড কি জানো? তোমার বাপি আমার খুব প্রশংসা করলেন বলেই খালিদ আমার দিকে তাকালো। আমি নিজেও অবাক চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। খালিদ কিছুটা হিসিয়ে বলল, জানতে চাইবে না কি বলেছেন তিনি? খালিদ অপলকে আমাকে দেখছে বুঝতে পেরে অস্বস্তি দ্বিগুণ হলো। খালিদ নিজেই বলল, বাপি বললেন তুমি নাকি তার সবচেয়ে ভালো মেয়ে। তার মুখের দিকে তাকিয়ে নাকি নিজের স্বার্থ বিসর্জন দিয়েছ, আর তার বাকি মেয়েরা নাকি তোমার মতো নয় বলে সামান্য ঠোঁট উল্টালো সে, অনেকটা যেন তাচ্ছিল্যের হাসি। তারপরে হঠাৎ থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যার বাবা তার মেয়ের সম্পর্কে এত ভালো সার্টিফিকেট দেয়, তার মেয়েকে আমি বাবার কাছে ছোট করব না। আমাকে একটু সময় দাও, আমি সিস্টেমেটিক ওয়েতে তোমাকে বিদায় দেব, জাস্ট ফিউ ডেজ। বলেই হঠাৎ উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল খালিদ। রাত বাড়লে মায়ের কাছে জানতে পারলাম খালিদ বাড়ি চলে গেছে। অবাক হওয়া উচিত না, তবুও হলাম, কারণ সে যাবার আগে আমাকে জানাবার ন্যূনতম প্রয়োজন বোধ করেনি। যাক, না করুক গে, এটা একদিক দিয়ে বরং ভালোই হয়েছে। আমার চাওয়ার আগেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সত্যি কিছু কিছু মন্দ পরিস্থিতি আসলেই ভালো কিছু বহন করে। অন্তত আমার জন্য মুক্তির বার্তা এনে দিয়েছে আজকের রাতটা। যদিও রুনার ব্যাপারটা কাটার মতো খোঁচাচ্ছে। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাপের প্রেশার প্রথম থেকেই হাই। এই ঘটনা জানার পর থেকে তার বিপি আরও বেড়ে চলেছে। মাকে ভারাক্রান্ত মুখে ঘরে ঢুকতে দেখে সান্ত্বনা দিয়ে বললাম,
এত ভেবে নিজের শরীরটা খারাপ করো না তোমা। আমি কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সব শেষ করে আসবো। অল্প বয়সের মেয়ে, একটা ভুল করে ফেলেছে, এটা নিয়ে তোমরা এত ভেঙে পড়েছো কেন? বাইরে গিয়ে দেখো আজকাল কি হচ্ছে। মেডিকেলের আউটডোরে 1 ঘন্টা দাঁড়ালেই বুঝবে বাংলাদেশ কোথায় চলে গেছে। তোমার মেয়ে একা না, দেশের পরিস্থিতি এখন এমন। এটা নিয়ে আজকাল আর কেউ তেমন আপসেট হয় না। আম্মু কোনো কথারই জবাব দিলেন না। আমি নিজেই সেধে আম্মুকে যতভাবে সম্ভব সান্ত্বনা দিয়ে নিজের বিছানায় বসেই মনকে ফোন দিলাম। ভালো করে জানি ও এখনও জেগে আছে। সারা রাত নেট ব্রাউজ করে ভোরে ঘুমাতে যায় সে। একটা সময় ওর সাথে চ্যাটিং করে ঘন্টার পর ঘন্টা পার করে দিতাম। রাজীবের সাথে সম্পর্ক হবার পর ওটা কমে গেছে। তখন থেকে পুরো সময়টা চলে গিয়েছিল রাজীবের দখলে। ভাবতে ভাবতে রিসিভ হলো ফোনটা। মাত্র একটা রিং হতেই মন ফোনটা ধরে ফেলেছে। কি রে দোস্ত, এত রাইতে? তোর জামাই কই? ও ওর বাড়িতে, আমি আম্মার এখানে। আলাপ সংক্ষিপ্ত করার ইচ্ছে থেকে এভাবে বললাম, নয়তো এটা নিয়েও কতক্ষণ গ্যাজাবে মন। কস কি? তাইলে তো আজকে তুই পুরা বিন্দাস। রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করছিলি? ওপাশে মনের উৎফুল্ল কণ্ঠস্বর আমাকে প্রাণবন্ত করতে ব্যর্থ হলো। রাজীবের প্রসঙ্গ থাক, ওটা নিয়ে পরে কথা বলবো। আপাতত প্রি ম্যাচিউরড সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে নষ্ট করতে চাচ্ছি না, বরং যে সমস্যা পেকে ঝুনা হয়ে মাথার ওপর পড়ার পায়তারা করছে সেটার সমাধান দে। কেস কি দোস্ত? এক ফুল দোমালির ঘটনা ঘটতে চলেছে নাকি? উফ, তুই কি থামবি? পুরো কথা না শুনে সবসময় ঠাট্টা। সমস্যাটা আমাকে নিয়ে না, তাহলে রুনাকে নিয়ে। কাজ বাড়িয়েছে সে। এখন বাপি আর আম্মু সব জেনে মরার দশা। বাপির বিপি হাই আর আম্মুর লো। রুনাকে ইঁদুর মারা ঔষধ খাওয়াবার পায়তারা চলছে। বলস কি? রুনাও শেষ পর্যন্ত এই ভুল করলো? কাউকে বিশ্বাস করা কি ভুল? রেগে গেলাম আমি। মন তাড়াতাড়ি বলে উঠল, আরে সেই ভুল তো বলিনি গাধা। প্রেম করা ভুল হবে কেন? বসন্ত এলে কোকিল তো অটোমেটিক্যালি ডাকে। ওরে কারো শিখাইতে হয় না যে এটা বসন্তকাল। এখন তুমি ডাকো। সে নিজেই তার সর্বাঙ্গে বাসন্তী হাওয়ার পরশ অনুভব করে আর মনের আনন্দে কু কু করে। আমরা সবাই হলাম গিয়ে সেই কোকিলের দল। আমাদের শরীরে যখনই যৌবন আসা শুরু করে তখনই কোকিল প্রেমীরা আমাদের ঘিরে ফেলে আর আমরা তাদের পেয়ে ডাকাটাকে শুরু করে দেই, কু কু। বোকামি বলতে আমি বুঝিয়েছি নিজেকে সেফ রাখাটা ওর দায়িত্ব ছিল। মানে জলে নামবো কিন্তু শরীর ভেজাবো না, প্রোটেকশনের কথা বলেছি বেকুব। মানে কিভাবে? এবার গাধামি কি করছে শালা, এইটাও তোরে বোঝানো লাগবে? তুই প্রচুর ফালতু কথা বলছিস মন। আসল কথা বলার সুযোগই পাইনি আমি। আগে বল, তোর প্যাচাল শেষ হয়েছে? আমি কিন্তু সাংঘাতিক টেনশনে আছি। তোর এসব রসের আলাপ আমার ভালো লাগছে না। চিন্তা করিস না দোস্ত, মুন মানে চাঁদ আর চাঁদ মানেই অন্ধকারে আলো। তুই কালকে রুনাকে নিয়ে সোজা ধানমন্ডি চলে আয়। আমার পরিচিত এক গাইনি ডাক্তার আছে, কালকে সব খালাস করে ফেলবো। আশ্চর্য, ওই ছেলেকে কিছুই বলবো না? বলে যে কোনো লাভ হয় না তা তো নিজের চোখেই দেখেছিস। শান্তাটার অবস্থায় দেখ, জামাইটা বিদেশে থাকে বলে বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করছিল। শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে যাবার পর ওই বয়ফ্রেন্ড হাওয়া। তবু তো শান্তার কপাল ভালো যে পরের মাসে জামাই বাংলাদেশে চলে এসেছে। এখন বয়ফ্রেন্ডের নমুনা ওর জামাইয়ের ঘাড়ে। শান্তার থার্ড বেবিটা ওর জামাইয়ের ঔরসের 2 মেয়ের সাথেই মানুষ হচ্ছে। আর ওর শাশুড়ি বুড়ি তো মহাখুশি, এতদিন পর পুত্র সন্তানের মুখ দেখেছে তারা। ছেলেদের মতো উচ্চস্বরে হেসে উঠল মন। বিরক্ত লাগলেও চুপ করে রইলাম আমি। শান্তার ঘটনার সবটাই আমি জানি। অন্যান্য দিন হলে এটা নিয়ে অর্ধরাত পর্যন্ত গসিপ করতে পারতাম, কিন্তু আজ ইচ্ছা বা এনার্জি কোনোটাই নেই। বিশেষ করে বাপির অসুস্থতা আমাকে ভাবিয়ে তুলেছে। আম্মুর কান্না তো থামছেই না। যতক্ষণ রুনাকে এই জঞ্জাল থেকে মুক্ত করতে না পারবো ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না। অল্প কিছু কথা বলে ফোন রেখে দিলাম। তার একটু পরেই খালিদের নম্বর থেকে ফোন এলো। রিসিভ করে কানে চাপতেই সে বলল, তোমার ফোন এঙ্গেজড দেখাচ্ছিল, কার সাথে কথা বলছিলে? বললে তো বিশ্বাস করবেন না, কাজেই বলে লাভ নেই। তা ঠিক, তুমি যাই বলো না কেন আমার বিশ্বাস হবে না। তাহলে বাদ দিন। না, বাদ দেব না। আমাকে জানতে হবে যে কোন প্রাণে পারো তোমরা। কি মনে করে বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটে যাবার পরও নিজে ওই পথে পা বাড়াচ্ছ? সত্যি করে বলো তো, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে না? রাগে আমার মুখে কথা আটকে গেল। কঠিন করে কিছু বলতে গিয়েও বাপির অবস্থা আর বাড়ির পরিস্থিতি ভেবে সহ্য করে গেলাম। মৃদু অথচ দৃঢ় স্বরে বললাম, না। এতে থমকে গেল খালিদ। হয়তো বোঝার চেষ্টা করছে আমি সত্যি বলছি না মিথ্যা। কিছুক্ষণ পর সশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ জানে। যাই হোক, তোমাদের এখান থেকে চলে আসার সময় রাস্তায় গাড়িতে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। ভাবলাম কথাটা তোমাকে বলা দরকার। আমি ঠিক করেছি আগামীকালই একটা স্থির সিদ্ধান্তে আসব। মানে পেপারস রেডি করে আইনগতভাবে মুক্তি দেব তোমাকে।
সাধারণত বরের পক্ষ থেকে ডিভোর্স করার সময় অ্যাফিডেভিটে মেয়েটার চরিত্র হনন করে কিছু নোংরা কথা কমনলি লেখা হয়। আমি সেসব কিছুই করব না, জাস্ট সোজা সাপটা লিখে দেব যে তোমার সাথে আমার মনের মিল হচ্ছে না, ব্যাস কথা শেষ। এরপর তোমার পরিবারকে কিভাবে কি বোঝাবে তুমি জানো, আমি আমার পরিবারকে সামলে নেব। আর হ্যাঁ, তোমার আর এখানে ব্যাক করার দরকার নেই। কাল আমি তোমার সব কাপড় হিয়াকে দিয়ে পাঠিয়ে দেব। আজ থেকে তুমি ওখানেই থাকবে। এতে করে তোমার নিজেরও দুটো বড় বড় লাভ হবে। এক, তোমার পরিবার জানবে তোমাদের পারিবারিক বিপর্যয়ের কারণে তোমার বিয়ে ভেঙে গেছে। এতে তোমার নিজের কোনো দোষ নেই, বরং তখন তারা তোমার বয়ফ্রেন্ডকে মেয়ের জামাই হিসেবে লুফে নেবে, আর তুমিও বাবার প্রিয় পাত্রী হয়ে রইলে। উল্টো কিছু বাড়তি অনুকম্পাও মিলবে তোমার। 2, আমার মতো খ্যাতকে তোমার রোজ রোজ সহ্য করতে হবে না, আর আমার 10 মণ ওজনের সম্মানও তোমাকে বহন করতে হবে না। তুমি হবে নির্দায়, নির্ঝঞ্ঝাট। কি ঠিক আছে না? রাস্তায় অর্ধেকটা ভেবেছি, বাকিটা বাড়ি ফিরে শুয়ে শুয়ে ভেবে বের করলাম বুদ্ধিটা। আমি স্তব্ধ হয়ে কথাগুলো কেবল শুনে যাচ্ছিলাম। এবার বললাম, আর আপনার বাসায় কি বলবেন? তারা তো আমার কথা জানতে চাইবে, সমস্যা নেই, তাদেরকে আপাতত কিছু বলার দরকার নেই। আম্মু জানে তোমার বোন রেজাল্ট খারাপ করার জন্য বিষ খেয়েছে। সে নিজেই বারবার বলছে তোমার সেখানে কিছুদিন থাকা দরকার। সুযোগটা লুফে নিয়েছে আমি। ঘরে ফিরে আম্মুকে সোজা বলে দিয়েছি যে তোমাকে 7-8 দিনের জন্য বাপের বাড়ি রেখে এসেছি। তোমার বোন আর বাবা দুজনেই অসুস্থ। শুনে আম্মু রাজি। ও আচ্ছা, ঠিক আছে, রাখি তাহলে, স্বাভাবিক গলায় বললাম আমি। অমনি খালিদের 1 মিনিট শব্দটা শুনে আবারও সচকিত হলাম। খালিদ এবার মৃদুস্বরে বলল, একটা সত্যি কথা বলি? আমি জবাব দিলাম না। খালিদ বলে গেল, বাহ্যত তোমার কাজটা দেখতে খারাপ হলেও ব্যক্তিগতভাবে আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আনা আমি এবারও কিছুই বুঝলাম না। বুঝতে চেষ্টা করছে খালিদের কথা কোন দিকে যাচ্ছে। খালিদের কণ্ঠস্বর ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। সে চাপা স্বরে বলল, অন্তত বাইরের বিষ যে তুমি আমার বংশে ঢুকিয়ে দাওনি বা আমার বংশধারাকে বিনষ্ট করনি, সেজন্য তোমার প্রতি 1000বার কৃতজ্ঞ আমি। আজকের দিনে কত শত নারী যে স্বামীর ছত্রছায়ায় থেকে এই কাজটা করছে তার জরিপ করলে পাগল হয়ে যেতে হবে। আল্লাহর হাজার শকর যে আমার কাঁধে পরের জল চাপেনি। অবিবাহিত থাকার সময় বিবাহিত বন্ধুদের মুখে ওদের খোদক্তি শুনতাম। তারা অনেকেই তাদের স্ত্রীদের বিশ্বাস করত না। তখনও বিষয়টার ভয়াবহতা সেভাবে বুঝতাম না। আজ নিজের বেলায় সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি যে পরকীয়া কতটা নারকীয়। জীবনে এই প্রথম আজ নিজ হাতে ইসলামের অন্তত একটি বিধান কায়েম করার স্বাদ জাগছে মনে, যার নাম রজম। গত 7 দিন হয় আমি আম্মুর বাসায় আছি। এর মধ্যে মাত্র 2 দিন ফোন করেছিল খালিদ। সেও কেবল বাপের কথা জানতে চেয়ে, আর একদিন এসে আমার কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। তারপর আর খবর নেই। পরদিন হিয়াকে দিয়ে আমার কাপড় পাঠানোর কথা থাকলেও সে নিজে এসেই নাকি আমার লাগেজ দিয়ে গেছে। তবে যখন এসেছিল তখন আমি ঘুমিয়েছিলাম বলে ডাকতে দেয়নি আমাকে। শুনে আমার কেন যেন মনে হয়েছিল সে আসলে আমার সাথে কথা বলতে চায়নি, নইলে যে চেয়েছেও চোরের মতো চলে যাওয়া কেন। এরপরে আরেকদিন ফোন দিলেও রুটিন ওয়ার্ক মাফিক কেবল বাপি আর আম্মুর খোঁজ খবরটুকুই নিয়েছে। আলাদা করে রুনার ব্যাপারে কিছু জানতে চায়নি। আমার ব্যাপারে তো নয়ই, যেন আমি ওর কেউ নই। ওর যাবতীয় সম্পর্ক বাপি আর আম্মুর সাথে। একবার বলতে খুব ইচ্ছা হয়েছিল, অত যে বাপি আম্মু করছেন তাদের সাথে আপনার সম্পর্কের সূত্র কে? তারা আপনার কোন জন্মের বাপমা শুনি? কিন্তু কিছুই বলিনি, কারণ আমার নিজের আচরণটাও ওর পরিবারের সাথে এমনই হয়ে আসছে সেই বিয়ের পর থেকে। বরং সে তুলনায় আমার পরিবারের ব্যাপারে খালিদের ব্যবহার যথেষ্ট সৌজন্যতামূলক, যেটা আমি খালিদের পরিবারের প্রতি সিকি ভাগও দেখাইনি। আর ভালো করে বলতে গেলে দেখাবার প্রয়োজন বোধ করিনি, কারণ যে বাড়িতে থাকবই না সেখানে অহেতুক খাতির বাড়ানোর কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। ফোন বাজছে। লেখা বন্ধ করে ডায়েরি সরিয়ে রেখে ফোন কানে চাপলাম। হাই দোস্ত, মুনের কণ্ঠস্বর দীর্ঘশ্বাস ফেলে বললাম, রুনু কেমন আছে? ভালোই, তবে প্রচুর ব্লিডিং হচ্ছে ওর। ওটা তো হবেই, একটু ভালো করে খাওয়া দাওয়া করা আর ঔষধগুলো ঠিকঠাক মতো খাওয়া, সেরে যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলতো, দেশে কি গাইনি ডাক্তারের আকাল পড়েছিল যে রুনাকে তোর ওই কসাই বেটির কাছে নিতে হলো? আমার তো যথেষ্ট সন্দেহ আছে ওই মহিলা গাইনোকোলজিস্ট কিনা। রাগ করব না ভেবে ওর একটা সামলাতে পারলাম না। রুনার অ্যাবর্শনের দৃশ্য মনে পড়তে সারা গা শিউরে উঠল আমার। জীবনে কোনোদিন কোনো মেয়েকে এভাবে চিৎকার করতে শুনিনি আমি। এমনিতেও পরিবেশটা অস্বস্তি করছিল, তাই মন শত বলার পরেও ভেতরে ঢুকিনি। আমাকে অস্বস্তি বোধ করতে দেখে শেষ পর্যন্ত মন নিজেই ভেতরে গিয়েছিল রুনার সাথে, আর আমি বাইরে বসে সেই আর্ত চিৎকারে থরথর করে কেঁপেছি। দৃশ্যটা দেখার সাহস তো ছিলই না, উল্টো সিদ্ধান্ত নিয়েই ফেললাম, জীবনে আর যাই করি না কেন কোনোদিন এসব করব না।
আমার কথার ধরনে মুন ফোনেই হেসে উঠল। ওর চিরচারিত পুরুষালী ভঙ্গিতে বলল, দোস্ত, তুই আসলেই এখনও যথেষ্ট ম্যাচিউরড হোসনি। এগুলো এখন ওয়ান্টোর ব্যাপার। আর গাইনোকোলজিস্ট দেখাতে গেলে উনি 10টা কারণ জানতে চাইবে, তারপর সোজা মানা করে দেবে। এমনিতে এদেশে গর্ভপাত অবৈধ, কাজেই এসব কাজের জন্য বানু খালাম্মা বেস্ট। তাছাড়া রুনাকে তো আর তিস্তার মতো 2 বালতি কাপড় ধুতে হচ্ছে না। যে ট্যাবলেট দিয়েছে ওতেই সব ক্লিয়ার হয়ে যাবে। শুনে আমি অবাক হয়ে বললাম, তিস্তাকে? সুমিতের স্ত্রী? সুমিত আবার কে? আহ, সমরেশদার উপন্যাসের একটা চরিত্র। তিস্তা বিয়ে ছাড়া ছুঁতে দেবে না বলে শালা নামকাবাস্তে বিয়ে করে এই কাহিনী করছে। মনের বাচ্চা, লাথে চিনস? চিনি, তবে খাইনি কখনো, দিয়েছি প্রচুর। তোকেও তো মনে হয় দান করেছিলাম কয়েকটা। মন, আই এম নট জোকিং। রুনা পুরা কাহিল হয়ে পড়েছে, একদিনে চোখমুখ বসে গেছে। আম্মা তো কান্না বলে একেবারে মরে গেলে শান্তি পেতাম। চিন্তা কর কেমন মা। চিন্তা করার কিচ্ছু নেই দোস্ত, যুগটাই এমন। মায়েদের ভালোবাসাও সময় মতো গাঢ় লিকার থেকে পাতলা হয়ে যায়। রুনাকে বলিস ভালোবাসলে খেসারত দেওয়া লাগে। আন্টিদের যুগ তো এমন ছিল না। অবশ্য তারা খেসারত দিত ঘরে বসে একজনের কাছে, আর আমরা দিচ্ছি জনে জনে। পরিস্থিতি পুরা উল্টা। তোর লেকচার বন্ধ করতো, লেকচার শুনতে অসহ্য লাগে। খেসারত দিলে 2 জন দেবে, 1 জন কেন দেবে? কিচ্ছু করার নাই, আল্লাহ আমগরে বানাইছে এমন কইরা। এই কারণেই আল্লাহর সাথে আমার আড়ি। আমার নিজেরও জানতে ইচ্ছা করে কেন আমাদেরকে সব খেসারত দিতে হবে। এটা জানতে হলে তোকে আগে মরতে হবে, কারণ এর উত্তর আমি নিজেও জানি না। আচ্ছা, ইমোশনাল কথা বহুত হয়েছে, এখন অন্য কথায় আয়। রাজীববার খবর কি? মন, আমি তোরে 1000 দিন বলছি ওরে রাজীববা বলবি না। তোর এভাবে নাম বিকৃতি করে কথা বলা আমার একদম পছন্দ না। ওকে সরি, রাজীব। রাজুর খবর কি? কবে গাঁট ছড়া বাঁধছিস তোরা? আগে তো গাঁটে জোর হোক, তারপর না ছড়া বাঁধব। কার গাঁটে জোর, তোর না ওর? ফোন টোন করে? বিয়ের পর আমিই করেছিলাম। রুনার ঝামেলায় গত কয়েকদিন যোগাযোগ করতে পারিনি, দেখি আজ সময় পেলে করব। ভালো কথা, বিকেলে চাঁদনি চক যাবো একটু, যাবি নাকি? আবার জিগায়, আমি তো সারাদিনই হাওয়ার উপরে। বাপ মা 2জন 2 দিকে, আমি আরেক দিকে, নো জমা খরচ। ওকে, তাহলে সময় মতো চলে আসিস, বাই। ফোন রাখতে না রাখতে রাজীবের ফোন এলো। সে ফোন ধরেই প্রথমে শতবার ক্ষমা চাইলো আমার খোঁজখবর রাখতে না পারার জন্য। আমি ম্লান গলায় বললাম, বাদ দাও ওসব। তোমার ব্যবসাপত্র কি অবস্থা, কতদূর এগিয়েছ? আর বলো না জান, চমৎকারভাবে সব গুছিয়ে এনেছে। বাড়িতেও বলে দিয়েছে মাস 2 মধ্যে বিয়ে করব আমি, তারপর সোজা হানিমুন। এখন সামান্য কিছু টাকার জন্য আটকে গেছি। 2 বন্ধুকে নক করলাম কিছু লোন দেবার জন্য, কিন্তু সময় খারাপ হলে যা হয় আর কি। কত টাকার জন্য আটকে গেছ? তোমাকে বলতে খারাপ লাগে, কিন্তু না বলেও পারি না। আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বলতে তো এই একজনই, সে হলে তুমি। টাকাটার কথা বলো, খুবই সামান্য, ধরো 1050। আমার অবশ্য আরও কিছু হলে ভালো হতো, কিন্তু 50 হলে চালিয়ে নিতে পার কি। ওহ, আমার তো আর তেমন ব্যালেন্স নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি, চেক করে জানিও। তবে এরপর তোমাকে দেবার মতো তেমন কোনো টাকা কিন্তু আর থাকবে না। কি যে বলো জান, তোমার কাছ থেকে যা নিয়েছি এবার তা দেবার পালা। ব্যবসাটা শুধু একটু জমতে দাও, তারপর দেখো, এরপর থেকে তুমি শুধু নিয়ে যাবে। আচ্ছা শোনো, আজ একবার দেখা করতে পারবে? না জান, আজ না, আজ আমার হাতে অনেক কাজ, মরবো যে সেই সময়টুকুও নেই। ফোন রেখে রুনার কাছে এলাম। সে বসে বসে স্যুপ খাচ্ছে, হেনা বসে আছে ওর সামনে, গুনগুন করে কি যেন বলছে। আমাকে দেখেই থেমে গেল। কাছে গিয়ে বললাম, হেনা তুই একটু বাইরে যা। বলার ভঙ্গিতে বড় বোন মার্কা একটা দাপত্য ছিলই, আরও কিছু হয়তো ছিল, যার কারণে হেনা ভীত চোখে আমাকে একবার দেখেই বেরিয়ে গেল। রুনাও গুটিয়ে গেল খানিকটা। আমি ওর সামনে গিয়ে বসলাম। কি অবস্থা এখন, ব্যথা কমেছে? রুনা ভীত চাহনি দিয়ে মাথা উপর নিচ করল। হঠাৎ দাঁতে দাঁত চেপে বললাম, হারামজাদার নাম কি? কার নাম? রুনার চাহনি আরো ভীত হলো। যার সাথে গিয়েছিল এসব করতে, তার নাম। ওর নাম বলে তো লাভ হবে না আপু, ওরা অনেক ধনী। তাছাড়া আমি ঠিক জানি না। মানে জানিস না মানে কি? হতভম্ব হলাম আমি। রুনা মুখ নামিয়ে বলল, তুমি যা ভাবছো তা না, আমি ওভাবে যাইনি আপু। তাহলে কিভাবে গিয়েছিলে? কথা বলিস না কেন? রুনা আবারও মুখ নামালো। আমি এবার চাপা স্বরে গর্জন করে উঠলাম, বললাম, নাম বলোর, রাজীবকে দিয়ে ওকে সাইজ করব। রাজীব এখনও ওই কলেজের ক্যাডার, প্রচুর ছেলেপেলে আছে ওর হাতে। কিন্তু এখানে কাকে দায়ী করবো আপু? রাজন যদিও আমাকে ওখানে নিয়ে গিয়েছে, কিন্তু ও তো এটা স্বীকার করছে না। তাছাড়া আমি নিজেও তখন হুঁশে ছিলাম না। মানে? আমি যেদিন হৃদিতার জন্মদিনে গেলাম সেদিনই ওরা দুষ্টুমি করে আমার কোকের সাথে কী সব মিশিয়ে দিয়েছিল, সেটা খেয়ে সেন্স হারিয়েছিলাম আমি। তখনও জানতাম না যে আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হবে। বলে রুনা ভেজা চোখে তাকালো, ঠোঁট কাঁপছে ওর, আর আমি তখন স্তম্ভিত হয়ে তাকিয়ে আছি। কখন যে আমার চোখগুলো বিস্ফারিত হয়ে উঠেছিল বলতে পারবো না। ঘোর যখন কাটলো তখন দেখলাম আমার প্রচণ্ড চড়ে রুনার হাতে ধরা বাটিটা ঠোঁটে লেগে মুহূর্তে ঠোঁটের কোনা ফুলে গেছে, আর সমস্ত স্যুপ গড়িয়ে ওর জামার উপর। রুনা এবার ছড়ছড় করে কেঁদে ফেলল। তুমি আমাকে মারলে কেন? কি করেছি আমি?
কি করেছিস মানে? কেন গেলি ওই বাটপারের সাথে? নিশ্চয়ই এটা ওর চাল ছিল। ও যে বাটপার তা তো আমি জানতাম না। তোমরাও তো রাজনকে চেনো। বাড়িতে এলে আম্মু ওকে চা কফি বানিয়ে দিত। তোমাদের সামনে দিয়েই তো ও কতদিন আমার রুমে চলে এসেছে। কই, কোনোদিন তো বলনি যে রাজন বাটপার? চুপ কর, ওর সাথে তুই মিশেছিস, আমরা না। আমরা শুধু দূর থেকে দেখেছি। আমরা কি করে জানবো যে ও এমন? তাছাড়া তুই যে এত বড় বেকুব তা তো জানতাম না। আমি মোটেও বেকুব না আপা, আমি ইচ্ছা করে এসব ঘটাইনি। রুনার ফোলা ঠোঁট আরও ফুলে গিয়ে বৃষ্টি দেখাচ্ছে। হঠাৎ রাগে ক্ষোভে বুকের ভেতরটা জ্বলে উঠতে চাইল আমার। অক্ষম আক্রোশে কিছুক্ষণ তরপালাম। তখনও বুঝতে পারছিলাম না রাগটা আসলে কার উপর, বাপি আম্মু নাকি রুনার বন্ধুরা। কি ভেবে দ্রুত রাজীবকে ফোন দিলাম। ওকে আমার আজই দরকার, কিন্তু ওর ফোনটা বন্ধ পেয়ে বিরক্ত লাগলো। বিকেলে মনকে নিয়ে মার্কেটে চলে এলাম। রুনার ব্যাপারটা জানালাম ওকে। মুনও সায় দিল আমার কথায়। এটা নিয়ে বসে থাকা উচিত হবে না। সিদ্ধান্ত নিলাম কেনাকাটা শেষ করে রাজীবকে ফোন করব। ওকে বলবো সব ফেলে এখানে আসো আগে। তখনও জানতাম না যে রুনার চেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছিল আমার জন্য। সাদা কালোর সব থেকে বেরিয়ে কেক্রাফটে ঢুকতে যাবার মুখে হঠাৎ দেখা হয়ে গেল রাজীবের সাথে। ঠিক দেখা হলো বলা যাবে না, আমি ওকে আগে দেখলাম। রীতিমতো আছাড় খাবার মতো অনুভূতি হলো আমার। রাজীব বলেছিল ওর জরুরি কাজ আছে। কাজটা যে এখানে তা বলেনি। রাজীবের সাথে আজ একটা মেয়ে আছে। ওকে আমার খুব চেনা চেনা মনে হতে লাগলো, কিন্তু কিছুতে নামটা মনে করতে পারলাম না। পরক্ষণে মন পাশ থেকে বলে উঠল, লে হালুয়া। এদিকে প্রিয়তা আর রাজীব মিয়া কাম সারছে বলে আমার দিকে তাকালো। আমার চোখ তখনও ওদের দিকে নিবদ্ধ। দুজনেই শপের বাইরে সাজানো ডলের গায়ের জামাটা দেখছে। প্রিয়তা নামটা মনের কথাতে মনে পড়ল আমার। কলেজের সবচেয়ে ঢঙ্গি মেয়ে প্রিয়তা। পোশাক বদলানোর মতো বয়ফ্রেন্ড বদলায়। হাঁটাচলা দাঁড়ানোর ভঙ্গিতে সারাক্ষণ আহ্লাদ ছড়ে পড়ে ওর। ছেলেদের দেখলে ওটার ফ্লো বেড়ে দ্বিগুণ হয়ে যায়। প্রিয়তাকে ভালো করে জানি আমি, কিন্তু ওর সাথে রাজীব কেন? রাজীব তোকে দেখতে পারত না বলেই জানি। প্রিয়তার দাঁড়ানোর ভঙ্গিটা বড় মোহনীয়। কোমর বাঁকা করে দাঁড়ানোয় বেশ লাস্যময় লাগছে ওকে। আর কোমরের ওই বাঁকটাতে যেখানটা পিছলে নেমে গেছে নিচের দিকে, ঠিক সেখানটাতে ছুঁয়ে আছে রাজীবের হাত। সমস্ত গায়ে আগুন ধরে যাবার মতো অনুভূতি হলো আমার। অনেকটা তেরে এগোতে গিয়ে বাধা পেলাম। ঝট করে মুখ ফিরিয়ে মনকে দেখে চাপা ঝাঁঝের সাথে বললাম, কি হয়েছে? হাত টানিস কেন? টানি কারণ এমনে শালা টাকি মাছের মতো স্লিপ কাটবো। তার চেয়ে চল টেকনিক করে শালারে ধরি। আমি আগে যাই, তুই 5 মিনিট পরে আয়। বলেই মন হাঁটা ধরল রাজীবের দিকে। আর আমি মনের ধাক্কায় ততক্ষণে শপের ভেতরে ঢুকে পড়েছি। স্বচ্ছ কাঁচের আড়াল থেকে দেখতে পেলাম ওদেরকে। মন কথা বলছে রাজীবের সাথে। রাজীব প্রিয়তার কোমর ছেড়ে ব্যাগ সামলাতে ব্যস্ত। মনের কথা মতো ঠিক 5 মিনিট পর ওদের মুখোমুখি হলাম। রাজীবের অবস্থা দেখে মনে হলো সে যেন সদ্য ভূমিষ্ঠ একটা নিষ্পাপ শিশু। পার্থক্য এই, সদ্যজাত শিশু কাঁদে আর রাজীব স্টাক মেরে গেছে। এ সময় সাধারণত চাপড় মেরে শিশুকে কাঁদাতে হয়। নিয়ম মেনে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রবল চর কষালাম ওর গালে। রাজীব কাঁদল না বটে, কিন্তু বেশ বেসামাল হয়ে গেল। হাত থেকে ছিটকে পড়ে গেল ব্যাগগুলো। কিছু লোকজনও জড়ো হয়ে গেল মুহূর্তে। হিসিয়ে উঠে বললাম, আমি যখন বললাম আজ দেখা করো, তখন বললি যে জরুরি কাজ আছে। এটাই তো সেই জরুরি কাজ। আমার টাকার ব্যবসা ফেদে এখন ফুর্তি করা হচ্ছে, তাই না? প্রথমটায় হকচকে গেল, মুহূর্তে নিজেকে সামলে নিল রাজীব। পরক্ষণেই সে যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। হুড়োহুড়ির এক পর্যায়ে প্রবল চরে ভূপাতিত হবার সময়ও বুঝিনি যে ওটা রাজীবের দেওয়া আঘাত ছিল। সেই রাজীব যে কলেজ চত্বরে আমাকে নিজের বুক দিয়ে আগলে রাখত, যার কারণে কলেজের বাকি ক্যাডাররা সাহস পেত না আমাকে টিজ বা প্রপোজ করতে, যার কারণে আমি র্যাগিংয়ের নোংরামি থেকে বেঁচে গিয়েছি। যে রাজীব আমাকে আমার বিয়ের পরেও আপন করে নিতে চেয়েছিল, সে রাজীবের আজ এমন রূপ দেখব কশ্চিনকালেও আশা করিনি আমি। প্রবল ইচ্ছে হলো ছুটে গিয়ে ওর কলার ধরে ঝাঁকি দিয়ে বলি যে কতটা বিশ্বাস করতাম আমি তোকে, কিন্তু পারলাম না। একটু আগের করা চরের আঘাতটা মরিচ বাটার মতো জ্বলুনি তুলেছে আমার গাল আর কান জুড়ে। অপমানের জ্বলুনি তো আলাদা। ততক্ষণে রাজীব রওনা দিয়েছে প্রিয়তার হাত ধরে। চলে যাবার আগে আমাকে উদ্দেশ্য করে মনকে বলেছে, তোর বান্ধবীকে বলে দে আমাকে ঘাটালে ফল ভালো হবে না, পরে ওকেই পস্তাতে হবে। খামোখা যেন ঝামেলা টামেলা না করে। ও ঝামেলা করলে আমিও ঝামেলা করব, নয়তো আজকে সব দি এন্ড। বাঁকা হাসি দিয়ে শেষবারের মতো আমার দিকে তাকালো রাজীব। আর ওর টাকা যেটা তুই নিছস ওর থেকে? মুনও ছাড়ার পাত্রী না, সেও সরাসরি প্রশ্ন করে বসলো। তবে মুনের এই প্রশ্নে রাজীব মোটেও ঘাবড়ালো না। সে তীব্র তাচ্ছিল্যের দৃষ্টিতে আমাকে একবার দেখে নিয়ে বলল, ওর কাছ থেকে কোনো টাকা আমি নিইনি। তারপরেও তোর বান্ধবী যদি এটা প্রমাণ করতে পারে যে ওর কাছ থেকে 1 আনা পয়সাও নিয়েছি, তাহলে যা কেস করে দে। কোর্টে গিয়ে প্রমাণ কর যে আনার কাছ থেকে আমি টাকা নিয়েছি। তখন সেটা ফেস করব। এর আগে টাকা নিয়ে একটাও কথা শুনবো না। এখন যা, থানা পুলিশ কর, 2-4 জোড়া জুতা ক্ষয় কর, তারপর টাকা চাইতে আসিস। রাজীবের চেহারা এক অন্যরকম দৃঢ়তা। প্রিয়তা এতক্ষণ চুপ ছিল। এবার সেও তার নেশাতুর কণ্ঠে বলে উঠল,
আমার তো মনে হয় রাজীবই অনেক টাকা নষ্ট করেছে আনার পেছনে, এবং এটা পুরো কলেজ জানে। কি মনে হয় মুন, এটা কি মিথ্যে? মুন তাকিয়ে উঠে জবাব দিতে শুরু করলেও আমি সরে এলাম দৃশ্যপট থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তর্ক শোনার আগ্রহ মরে গেছে আমার। ইতিমধ্যেই রাজীবের চরের কারণে কানের ঝাঁঝা শব্দটা এখন ভোঁভোতে রূপান্তরিত হয়েছে। কানটা ভেতরে ব্যথা করছে বলেও মনে হলো। দ্রুত পায়ে সরে বেরিয়ে এলাম। আজ নিজেকে রুনার চেয়েও বেশি অপমানিত মনে হচ্ছে আমার। রুনাকে যেভাবে শারীরিকভাবে অপদস্থ করা হয়েছে, তেমন করে যেন আজ আমাকে অপদস্থ করা হলো আর্থিক আর মানসিকভাবে। আমাকে এলোমেলো পায়ে বেরিয়ে যেতে দেখে মন দৌড়ে আমার পিছু নিল। আমি ততক্ষণে মার্কেটের বাইরে। অনেকেই তাকিয়ে দেখছে আমাকে। একটু আগের ঘটনায় ছোটখাটো জটলা পাকিয়ে যাওয়ায় লোকজনের কৌতূহল কেন্দ্রবিন্দু এখন আমি। ঠিক লজ্জায় না হলেও রাজীবের দ্বারা আরও বেশি অপদস্থ না হবার মানুষই সরে আসা। রাস্তায় ফুটপাতে নামার পরেই মনকে পাশে পেলাম। ও রেগে আছে আমার ওপর। তুই চলে এলি কেন? হারামিটাকে একটা উচিত শিক্ষা দেবার দরকার ছিল। আমি ঝাপসা চোখে তাকিয়ে কোনো মতে বললাম, নিজের শিক্ষাটাই আগে হজম করি। ওখানে দাঁড়িয়ে থেকে তেমন একটা লাভ হতো না মন। রাজীব আমাকে আরও বেশি অপমান করার সুযোগ পেত। আর তোর টাকাগুলো ছেড়ে দিবি? অতগুলো টাকা? 2.5 লাখ, আজকের 50, প্রায় 3 লাখ। শান্ত ভঙ্গিতে কথাটা বলে চারদিক তাকিয়ে রিক্সা খুঁজলাম আমি, যেন শব্দটা 300 ছিল। মন হতভম্ব হয়ে আমাকে দেখল কয়েকবার। বলল, শালা, তোর বয়ফ্রেন্ডের কি কপাল, এর চেয়ে আমাকেই দিতি। ক্লান্ত স্বরে বললাম, প্লিজ, এখানে দাঁড়িয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। টাকার চেয়ে বেশি যেটা গেছে সেটার দাম আরও বেশি। তুই আমাকে বাড়ি নিয়ে চল মন, প্লিজ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মন আমার মানসিক অবস্থা বুঝতে পেরে আর কোনো তর্কে গেল না। আমাকে আইল্যান্ডে দাঁড় করিয়ে দিয়ে সে রাস্তায় নামলো রিক্সার খোঁজে। আর আমি চোখ কুঁচকে জনস্রোতের দিকে তাকিয়ে রইলাম ভেজা চোখে। আমার সমগ্র জীবনে এর চেয়ে বেশি লাঞ্ছিত আর অপমানিত বোধ করিনি কোনোদিন। ভাবতে চেষ্টা করলাম দোষটা আসলে কার, আমার না রাজীবের, নাকি আমার ভাগ্যের। বাড়ি ফেরার পথে মন একাই কতক্ষণ বকবক করে গেল। আমি পুরোটা পথ নীরব রইলাম। ভেবে কোনো কিনারা পাচ্ছিলাম না। জানি না এর পরবর্তী পদক্ষেপ কী নেব। এক মন প্রবল আক্রোশে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে, রাজীবকে এভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না। অপর মন ক্ষীণ স্বরে বলছে, কাউকে ডোবাতে হলেও নিজেকে কোমর জল অবধি নামতে হয়। বাড়িতে বাপির যে অবস্থা, তার উপর রুনার সাথে ঘটে যাওয়া ঝামেলার এখনও কোনো সুরাহা হয়নি। আমি নিজেও শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত। যদিও ব্যাপারটা এখনও ধামাচাপা পর্যায়ে আছে, কিন্তু খালিদ নিশ্চয়ই বেশি দিন চুপ করে থাকবে না। সে নিশ্চয়ই বিষয়টা সামনে আনবে বা আনতে বাধ্য হবে। তখন যে পরিস্থিতিটা তৈরি হবে সেটা সামাল দেয়া আমার জন্য সহজ হবে না। অজান্তেই বড়সড় দীর্ঘশ্বাস পড়ল আমার। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মনকে বোঝাতে বাধ্য হলাম, আপাতত এখন কোনো রকম বাড়াবাড়ি না করাই উচিত হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চুপ থাকাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু মনকে শান্ত করে কে? সে বকবক করতেই লাগলো, শালারা এভাবেই আমাদের রক্ত চুষে খায়, আমরাই ওদের সুযোগ করে দিই। কতগুলো টাকা খাইলো জাউরাটা, আমার নিজেরই তো আফসোস লাগতেছে। আমি কোনো জবাব দিলাম না। মন আমার দিকে তাকিয়ে বলল, মাথায় ঘোমটা দে, গলা ঢাক, তোর বয়ফ্রেন্ডের ভালোবাসার চিহ্ন দেখা যাচ্ছে। আন্টি জিজ্ঞেস করলে কি জবাব দিবি? কোনো কথা না বলে চস্তে আঁচলটা দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে ফেললাম। ভুলে গিয়েছিলাম চরের দাগটার কথা। যে হারে জ্বলছে, দাগ ফুটে ওঠাই স্বাভাবিক। হঠাৎ আবছাভাবে মনে হলো, এই চরটা খালিদ মারলে সেটা হতো ডোমেস্টিক ভায়োলেন্স, বয়ফ্রেন্ডরা মারলে সেটা কি স্ট্রিট ভায়োলেন্স নাকি ফরেন ভায়োলেন্স? যদি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এত কথার খই, তাহলে ফ্রেন্ড নামের বয়দের আর বস নামের অধিপতিদের বাটপারে নিয়ে সুশীল সমাজের রানী কেন বুঝলাম না। এটার চর্চাও তো কম নয়। বাড়ি ফিরে দেখলাম খালিদ এসে বসে আছে, সাথে আমার শাশুড়ি। মনে মনে দারুণ চমকে গেলেও মুখটাকে স্বাভাবিক রাখলাম। লোকটা আমাকে একটা ফোন দিয়ে জানাতে পারত, কথাটা কিন্তু জানায়নি। হয়তো সেও বিচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। আবারও চাপা দীর্ঘশ্বাস। তবে এই দীর্ঘশ্বাসের মর্মার্থ জানি না। ঘরে ঢুকে শাশুড়িকে দেখে চোরামুখে সালাম ঠুকে কোনো রকম সৌজন্যলাভ করলাম। তারপর ফ্রেশ হবার কথা বলে ভেতরে চলে এলাম। খালিদ এক নজর আমাকে দেখল শুধু, তারপরে মুখ নামিয়ে নিল। নিজের কাছে খারাপ লাগলো ব্যাপারটা। গত 2 সপ্তাহ এই পরিবারটার সাথে একাত্ম হতে পারিনি কেবল রাজীবের কারণে। আর রাজীব না থাকলে হয়তো সবকিছু অন্যরকম হতো। হয়তো এর জন্য আমি নিজেই দায়ী। প্রবল ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। হাত মুখ ধোবো ভেবেও গুটি সুটি মেরে শুয়ে পড়লাম। চোখটা লেগে আসছিল প্রায়। অমনি টের পেলাম আমার রুমের দরজায় টোকা দিচ্ছে কেউ। মন বলল ওটা খালিদ। দ্রুত বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে পর্দা সরালাম। ও আপনি? ভেবেছিলাম আজও ওখান থেকেই বিদায় নেবেন। আসুন, ভেতরে আসুন। গত কয়েকদিন ধরে গেস্ট রুমটা আমি একাই ব্যবহার করছি।
রুনার অসুস্থতার কারণে ওই রুমে আম্মুকে রাতে থাকতে হচ্ছে বলে এই ব্যবস্থা। খালিদ ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে স্থির দাঁড়িয়ে বলল। তার দৃষ্টি আমার কান আর গালে স্থির। মনে পড়ল আমি এখনও বাইরের পোশাকে আছি। শোবার সময় ঘুমটা সরিয়ে ফেলেছিলাম। তার উপর শখ করে আজ শাড়ি পরেছিলাম রাজীবকে সারপ্রাইজ দেবার জন্য। ইচ্ছে ছিল কেনাকাটা করে রাজীবকে কল দিয়ে আনাবো। তার আগেই রাজীবের সারপ্রাইজ আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। মনের বলা কথাটা মনে পড়ায় দ্রুত আঁচল টেনে নিজেকে আড়াল করলাম। খালিদ আমাকে আপাদমস্তক দেখে তিক্ত স্বরে বলল, বাইরে কি বেড়াতে গিয়েছিলে নাকি? না, ঠিক বেড়াতে না। মুখ ফিরিয়ে নিলাম, তবে এবার রাগ বা অহংকার থেকে নয়, সংকোচ থেকে। খালিদ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো। তা এত সুন্দর শাড়ি পরে সেজেগুজে তার কাছে গেলে এর পারিশ্রমিক কি ওই দাগগুলো? কি করব? মেয়েদের ভাগ্যটাই যে এরকম করে গড়েছেন ভাগ্য বিধাতা। ঠিক, ভাগ্য বিধাতাকে দোষ দিলে মনের একটু আরাম হয় বইকি। তার বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে চলবে আর যাবতীয় আকামের দোষ বিধাতার ঘাড়ে দেবে। হিপোক্রেসির এর চেয়ে চমৎকার উদাহরণ আর হয় না। তিনি নারীকে যে প্রকৃতিতে গড়েছেন সেই নিয়মেই তার রক্ষণাবেক্ষণ করতে বলেছেন। আর তোমরা সব ছিঁড়ে ফুঁড়ে দিগ্বিজয়ে বেরিয়ে বলবে এটা এমন কেন আর ওটা অমন কেন। তোমরা তো এখনও তো এটাই জানলে না নারীর ক্ষমতাটা আসলে কোথায়। এখন সব দোষ বিধাতার। যাক, এসব ছেঁদো কথায় কাজ নেই, বরং তুমি তো আমার চেয়ে বেশি বোঝো। যেটা বলতে এলাম সেটাই বলি। শাহিন মানে আমার আইনজীবী বন্ধুটা আমাদের ডিভোর্সের এফিডেভিট তৈরি করে ফেলেছে। চাইলে কপিটা পড়ে দেখতে পারো, আমি সাথে এনেছি। সেখানে তোমাকে কোনো ব্লেম দেওয়া হয়নি। অ্যাজ আই টোল্ড, তোমাকে হিট না করে পুরো নিয়ম মেনেই কাজটা করেছে। হয়তো আজই তোমার সাথে আমার শেষ দেখা, কারণ এরপরে আর তোমাদের বাড়িতে আসা হবে না আমার। আর হ্যাঁ, আমাদের ধর্মে একসাথে 3 তালাক দেওয়া হারাম, তাই আমি একটাই। বলে থেমে গেল খালিদ। ওর চেহারায় বেদনার ছাপ স্পষ্ট। আমিও প্রবল অস্বস্তি ভরে মুখ নামিয়ে নিলাম। অজ্ঞাতসারেই মুখটা শুকিয়ে গেল আমার, কিন্তু উপায় নেই। এই পরিস্থিতি আমার নিজেরই তৈরি। যথেষ্ট শক্তি ব্যয় করতে হলো দীর্ঘশ্বাসটুকু গোপন করতে। খালিদ এবার বলে উঠল, তোমার মোহরানার অর্ধেক টাকা স্ট্যান্ড বাই আগেই শোধ করে দিয়েছিলাম, মনে আছে তো? তবে যেহেতু আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি, সেহেতু পুরো মোহরানার দাবিটা এখানে আসবে না। অর্ধেক মোহরানার দাবিদার তুমি, যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপরেও আমি তোমার ইদ্যৎকালীন ভরণ পোষণ সহ পুরো খরচটাই শাহিনের কাছে জমা দিয়েছি। জোর সম্ভাবনা আছে কালকের মধ্যেই সেগুলো তোমার হাতে চলে আসবে। নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে 3 বার ডাকা হবে তোমাকে মিউচুয়ালের জন্য। ওটা এড়িয়ে গেলেই চলবে। 3rd মান্থে আমাদের ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে। এই হলো প্রসেস। বলে একটু থামলো খালিদ। আমি মুখ নামিয়ে রেখেছি। কোনো রকম অনুভূতি হচ্ছে না আমার, না রাগ না দুঃখ। আজকের দিনটাই বুঝি আমার জন্য সব হারাবার দিন। নইলে মাত্র একদিনেই 3 লাখ টাকার সাথে রাজীব আর খালিদ একসাথে আমার জীবন থেকে চলে যাবে কেন? খালিদকে বিদায় দেবার জন্য উঠে দাঁড়ালাম। মৃদুস্বরে বললাম, আপনার অনেক কষ্ট হলো, অনেকগুলো টাকা নষ্ট হলো, সামাজিকভাবে অপদস্থ হলেন আমার জন্য। কিভাবে ক্ষমা চাইবো বুঝতে পারছি না, তবুও বলবো ক্ষমা করে দেবেন। আমার কথায় ফিরে তাকালো খালিদ। তোমার এহেন বোধোদয়ের জন্য শুক্রিয়া। আমি কাউকে ঋণী রাখতে পছন্দ করি না। ক্ষমা করেছি বললে যদি তোমার মন হালকা হয় তবে দিলাম ক্ষমা করে। তবে শেষ একটা অনুরোধ করতে চাই, এভাবে নিজেকে নষ্ট করে ফেলো না। মেয়েদের এভাবে চলাফেরা করা উচিত না। তারা শিশুর মতোই কোমল আর অরক্ষিত। একে দুর্বলতা বলে যারা তোমাদের মাথা খারাপ করে দিয়েছে তারা নিজেরা যথেষ্ট সুরক্ষিত অবস্থানে থেকে কথাগুলো বলছে। সহজ জিনিসটা কেন বুঝো না বুঝি না। যাই হোক, আমি আসি, ভালো থেকো। বলেই খালিদ আর দাঁড়ালো না। খালিদ চলে যাবার পরও আমি পোশাক না বদলে চুপ করে বসে রইলাম অনেকক্ষণ। অনুভূতিরা সব বিবশ হয়ে আছে, কারো কোনো রানি। নিজেকে মানুষ কম পাথর মনে হচ্ছে বেশি। এখনও চোখের সামনে রাজীব প্রিয়তা আর মার্কেটের ফ্লোরে গড়াগড়ি খাওয়া আনা নামের মেয়েটার অপমানিত মুখটা ভাসছে। রাতে শুতে যাবার আগে বাপের ঘরে এলাম। আম্মুর কাছে শুনলাম বাপের অসুস্থতা আরও বেড়েছে। আজও তার প্রেশার হাই ছিল। এবার যেন তার অসুস্থতা যাবার নামই নিচ্ছে না। জানি না আমার বিচ্ছেদের খবরে তার প্রতিক্রিয়া কি হবে। বাপের ঘরে ঢুকে দেখলাম তার চোখ বন্ধ। ঘুমাচ্ছেন কিনা বোঝা গেল না। আমাকে ঘরে ঢুকতে দেখে আম্মু চাপা স্বরে বললেন, তোর বাপিকে কিছু জানাইনি আমি। কাজেই ওসব বলে লোকটার মনটা ভেঙে দিস না। একজন তো শয্যাশয়ী করেছে, এবার তুই লোকটাকে মেরে ফেলিস না, তোদের আল্লাহর দোহাই লাগে। বলতে গিয়ে মুখ আঁচল চাপা দিয়ে গুঙিয়ে উঠলেন আম্মু। পরদিন সকাল থেকেই শুরু হলো খালিদের পাঠানো তালাকনামা আসার অপেক্ষা। তবে এটাকে অপেক্ষা বলাটা বোধহয় ভুল হবে। কাগজটা আসবে জানি বলেই এমন প্রতীক্ষা, কারণ আমি চাই না আমার আগে ওটা কারো হাতে পড়ুক। সে কারণে দরজার দিকে চোখ কান সব বিছিয়ে রাখা। বলা যায় প্রেমপত্রের মতো করে বিচ্ছেদনামার আসার ক্ষণ গুনছি। তার আগেই ঘটল এক দুর্ঘটনা। নাস্তা সেরে রুমে এসে বসতেই রুনা ছুটে এলো আমার কাছে। ওর উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে ভয় পেলাম। ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালাম।
কি রে, কি হয়েছে? আপি আপি, রাজন আমার ছবিগুলো নেটে ভাইরাল করে দিয়েছে রে আপি, এই দেখ বলে আমার হাতে মোবাইল ধরিয়ে দিয়েই 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠল রুনা। আমি মোবাইলের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। সমস্ত শরীরে গা গোলানো একটা অনুভূতি। ঝট করে রুনার দিকে তাকালাম। রাজন হঠাৎ এসব কেন করলো জানি না। রুনা চোখ সরিয়ে নিল। জানিস না নাকি বলবি না? রুনার কাঁধ চেপে ধরে বললাম, মিথ্যা বলবি না। সে কি বলেছে বল, প্রয়োজনে পুলিশকে জানাবো আমি। এটা অবশ্যই একটা সাইবার ক্রাইম। ওকে জেলের ভাত খাওয়াবো আমি। আমার কণ্ঠের দৃঢ়তা রুনাকে স্পর্শ করল। বয়স কম বলেই হোক বা অপরিপক্ক মানসিকতা থেকে সে নিজের দুর্বলতার কথা প্রকাশ করে দিল আমাকে। জানালো সে রাজনকে মনে প্রাণে বিশ্বাস করতে বলে বাথরুমে মোবাইল নিয়ে যেত আর নিজের সেলফি পাঠাতো রাজনের ফরমায়েশ মোতাবেক। কথাটা শোনার পর নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না যে একটা মেয়ে কি করে এতটা বোকা হতে পারে। পরক্ষণে মনে হলো না, এটাকে পুরোপুরি বোকামি বলা যাবে না, এটাকে অবদমিত প্রেষণার বহিঃপ্রকাশও বলা যেতে পারে, যার হাতে করে একটা ছোট্ট চটি গল্প দিয়ে শুরু হয়। আমি নিজেও নারী পুরুষের একান্ত মুহূর্তের উন্মুক্ত ছবিটা চটি গল্পের শব্দগুলো দিয়ে সাজাতে শিখেছি। যার হাতে দামি অ্যান্ড্রয়েড নেই সেও বাটন সেটে গল্প পড়তে পারে। পর্ন সাইটগুলো যদি ভালগারিটির কলেজ হয়ে থাকে তাহলে চটি গল্প এটার প্রাইমারি স্কুল। উত্তেজনার হাতে খড়ি এসব গল্প থেকে পায় অপরিণত মনের কিশোর কিশোরীর দল। এরপর একটু একটু করে এগোতে থাকে নীল ছবির দিকে। কিন্তু বুঝটা পরে এলেও আর সহ্যনার উপায় থাকে না, যেমনটা আজ আমার নেই। জীবনের 5টা বছর নষ্ট করেছে এসবের পেছনে। ক্লাস 7 থেকে গল্প পড়ার অভ্যাস, 9-এ এসে মনের সাথে পরিচয়, ক্লাস 10-এর গোড়ার দিকে ঘনিষ্ঠতা বাড়লে মন আমাকে সন্ধান দিয়েছিল এক অন্যরকম গল্পের। ওগুলো পড়ার পর সাধারণ গল্পগুলো বিষাদ ঠেকত। কলেজে উঠে প্রেমে পড়ে গেলাম রাজীবের। 2 বছর ওর পেছনে সময় দিয়ে আজ সময় আমার প্রতিকূলে। প্রতিবারের মতো এবারও প্রশ্ন জাগল, এর জন্য দায়ী কে? রাষ্ট্র, সমাজ, স্কুল, নাকি আমি নিজে? প্রবল আক্রোশে রুনাকে কিছু বলতে যাব তার আগেই হন্তদন্ত হয়ে আম্মু এলেন আমাদের কাছে। অস্থির ভঙ্গিতে ডাকলেন আমাকে, এই আনা, একটু এদিকে আয় তো। কি হয়েছে? তোর ইয়াজউদ্দিন চাচা এসব কি বলছে? তোর বাবাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে আর এ মাসের মধ্যে বাড়ি ছাড়তে বলছে। দ্রুত পায়ে আম্মুর ঘরে চলে এলাম। কথা সত্যি, আব্বুর সামনে উত্তেজিত স্বরে কথা শোনাচ্ছেন আমাদের বাড়িওয়ালা ইয়াজউদ্দিন চাচা। তার মুখে একটা কথাই বারবার শোনা গেল, আমাদেরও তো মানসম্মান আছে। তার একটু পরে চাচিও এলেন আমাদের বাসায়। তিনি এর আগেও মাঝে মধ্যে ভাড়া নিতে আসতেন। এমনিতে চাচি সবসময় হাসি খুশি মেজাজের, আজ তার মুখ বেশ গম্ভীর। চাচি এবার সরাসরি আম্মুর সামনে একটা মোবাইল ধরিয়ে দিয়ে বললেন, এসব কি আপা? আপনিই বলেন, এসব কোনো ভদ্রমেয়েরা করে? আম্মু প্রথমটায় বুঝতে না পেরে মোবাইলটা হাতে নিয়ে ভালো করে দেখার চেষ্টা করতেই আমি ছো মেরে মোবাইলটা তার হাত থেকে নিয়ে নিলাম। চাচিকে কিছু বলতে যাবার আগেই ধূপ শব্দে তাকিয়ে দেখলাম আম্মু মাটিতে পড়ে গেছে। চাচিকে আর কিছু বলা হলো না, কারণ আম্মু অজ্ঞান হয়ে গেছে। এর ঠিক 1 ঘন্টার মাথায় বাপি স্ট্রোক করলেন। মাথায় বাজ পড়ার অনুভূতি হলো আমাদের 3 বোনের। বাপিকে হাসপাতালে নেবার সুযোগও পেলাম না। তার আগে স্থানীয় ডাক্তার বললেন বাপি নেই। পাড়ার অতি উৎসাহী ছেলেরা তবুও বাপিকে স্থানীয় মেডিকেল থেকে চেক আপ করিয়ে আনলো তার ডেথ কনফার্ম করার জন্য। দুপুরের মধ্যে পুরো বাড়ি ভরে গেল আত্মীয় স্বজনে। কারো জীবনে যেন এত খারাপ পরিস্থিতি না আসে। প্রেতাত্মার মতো পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছি আর সবার বিষ মাখানো কথাবার্তা শুনছি। ওদের কথার ভঙ্গিতে মনে হচ্ছিল আমি ওখানে উপস্থিত নেই, এতটাই নির্বিকার তারা। সারা দুপুর ভরে শুনতে লাগলাম যে বাবা তার কন্যাদের সঠিক পথে চালাতে না পারে সে বাবা জাহান্নামী। আমার বাবা তার নিজের জন্য 3টা জাহান্নাম রচনা করে গেছেন, অথচ একটি কন্যা সন্তান থাকা মানে একটি জান্নাতের মালিক হওয়া। তথ্যটা আমার জন্য নতুন। এরপর সবাই মিলে রুনাকে গণহারে মন্দ বলার প্রতিযোগিতা নামল। ওসব শুনে রুনা সেই যে ওর ঘরের খিল দিয়েছে আর খোলার নাম নেই। তবে মন্দের ভালো হিসেবে আমাকে সবাই এর বাইরে রাখল। উল্টো উপস্থিত লোকজন আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তাদের সান্ত্বনা বাক্যে একটা কথাই বারবার উঠে আসছিল, তুমি হলে বড়, বলতে গেলে তুমি এবার ওদের মা। তুমি তো এখনকার সময়টাকে জানো, এবার ছোট বোনটাকে সামলাও। মেজোটা তো বরবাদির লাইনে চলেই গেছে, ছোটটা যেন না যায় সেদিকে খেয়াল রাখো। শুনলাম তোমার শ্বশুরবাড়ি নাকি খুবই ভালো, যাক তবুও তো তোমার একটা ভালো গতি করে যেতে পেরেছে তোমার বাবা। আহারে, মেজো মেয়ের এসব অপকর্ম লোকটা সহ্য করতে পারল না। দেখো তোমার শ্বশুরবাড়িতে আবার কি বলে, এসব দেখলে তো তারাও তোমাকে রাখবে বলে মনে হয় না। পাথরের মতো চেহারা নিয়ে নীরবে সবটাই শুনলাম, কোনো উত্তর করলাম না। কথাগুলো শুনতে শুনতে খালিদকে দেখতে পেলাম। সবাই সসম্মানে ওকে আমার দিকে আসার জায়গা করে দিল। তাদের মুখে চাপা গুঞ্জন, নতুন জামাই আসছে, এটা ওদের নতুন জামাই। নতুন জামাই, আহারে গত মাসেই তো বিয়েটা হলো, দেখ কোন দিন লাথি মেরে বিদায় করে দেয়। যে কাণ্ড বোনটা ঘটালো, এরপর কি আর বড় বোনকে রাখবে? আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় ভেতরের ঘরে ডাকলো খালিদ। বুকটা ছ্যাদ করে উঠল আমার। সেও কি আজই সবার সামনে আমাকে তালাকনামা ধরিয়ে দিতে এসেছে? আড়াল হতেই তাকে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বললাম,
একটা অনুরোধ রাখবেন, কাগজটা আজই দেবেন না প্লিজ। আমি চাই না আজকের দিনেই সবাই এসব জানুক। ডিভোর্স তো দেবেনি, বা হয়তো দিয়েছেনও, 2 দিন পরে হলে তো ক্ষতি নেই, তাই না? খালিদ কোনো জবাব দিল না। নিঃশব্দে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিঃশ্বাস ফেলে বলল, না, ক্ষতি নেই। আমি এসেছি ফোনে বাপের সংবাদটা পেয়ে, মানে না এসে থাকতে পারলাম না। লোকটা এখনও আমার শ্বশুর, এটা তার হক যে আমি তার জানাজায় শরিক হব। এরপরে আর কথা এগোলো না। তবে পরবর্তী কার্যক্রমগুলো একটার পর একটা ঘটে যেতে লাগলো। ঘরের ভেতরে বসেই খালিদের উপস্থিতি আর পদক্ষেপগুলো টের পেলাম। কাকে কি করতে হবে সব নির্দেশনা সেই দিচ্ছে। ওর কল্যাণে আমাকে ঘর থেকে বেরোতে হলো না। খালিদকে আজ নিজের বর্ম বলে মনে হচ্ছে আমার। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, খালিদকে দেখার পর অনেকেরই জবানে তালা পড়ে গেছে। চুপচাপ ওর নির্দেশ মেনে যাচ্ছে তারা। এই রহস্যের ভেদ উন্মোচন করতে আমার আর কত বছর যাবে আমি জানি না। সকাল থেকেই আজ ডায়েরি লেখার নেশা পেয়েছে আমাকে। লিখছি তো লিখছি, কখন বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে টেরি পাইনি। আসরের আজান শুনে বোধোদয় হলো। চুলায় চায়ের পানি চড়াতে হবে। একটু পরেই সব চাখরেরা হাজির হবে। চায়ের পানি চড়িয়ে অনুচ্চ স্বরে আব্রু আর হায়াকে ডাকলাম। বলার সাথে সাথে ওরা চলে এলো। দুজনকে তাদের রুটিন মাফিক কাজগুলো ঠিকমতো করেছে কিনা জিজ্ঞেস করে হেনার রুমে চলে গেলাম। ওর টেবিলে দুধের গ্লাস রেখে বললাম, তোর পরীক্ষা কেমন হলো রে? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কি চলে গেছে? না, চা খেয়ে যাবে। বলতে বলতে ডাক পড়ল আমার, আনা। উনি এভাবেই ডাকেন আমাকে, ঠিক প্রথম দিনের মতো করে, টানা টানা সুরে। প্রতিবারই বুকের ভেতর ভ্রমের গুঞ্জন তুলে ডাকটা। ছটফটে পায়ে বেরিয়ে এলাম। অভ্যস্ত হাতে চা বানিয়ে তার সামনে রাখলাম। খালিদ ভারী স্বরে বলল, চশমা কই আমার? শুনে ফিক করে হেসে নিজের চোখের দিকে তাকালাম। এই যে, এটা পরে আমি লিখছিলাম। অক্ষরগুলো ঝাপসা লাগে আজকাল। ভাবলাম তোমার চশমা দিয়ে ট্রাই করি, বেশ পরিষ্কার দেখা যায় জানো। চোখটাকে নষ্ট করার শখ হয়েছে তাই না? ডাক্তারের কাছে গেলেই পারো। বলেই তিনি আমার দিকে তাকালে আমি নিজের চোখ থেকে চশমাটা খুলে আঁচলে মুছে তার চোখে তুলে দিলাম। তিনি সেটা চোখে দিয়ে আমার লেখার টেবিলের দিকে তাকালেন। কেন লেখো এসব? কে পড়বে? আমার নাতি নাতনিরা পড়বে। হাসলাম আমি। কোনো দরকার আছে? এক জীবনে ওরকম ভুল কম বেশি আমাদের সবারই আছে। এটা জনে জনে গেয়ে বেড়ানোর দরকার নেই। তোমার ছোট মেয়েকে ডাকো। ভদ্রমহিলা আজ আমার সাথে রাগ করেছেন, ওর মান ভাঙানো দরকার। মুচকে এসে আমার সর্বকনিষ্ঠা কন্যা অহনাকে ডাকলাম। তিনি এলেন ছোট ছোট পায়ে, অভিমানাহত ভঙ্গিতে। বয়সের তুলনায় তার ভারিক্কি মাঝে মধ্যে বাপকেও টপকে যায়, অথচ মেয়েটার বয়স মাত্র 3। তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হলো আমার 3টা মেয়েই তাদের বাবার স্বভাব পেয়েছে। একাধারে হাসি খুশি আবার গম্ভীর। মেজাজটা আবার আমার কাছ থেকে পেয়েছে। আমি মনে করি মেয়েদের একটু আধটু মেজাজের দরকার আছে। একেবারে ডাল ভাত হলে আবার সমস্যা। সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে সাহস পেয়ে যায়। তবে আমার 3 মেয়ের বেলায় সেই সুযোগ আমি রাখিনি। তাদের চারপাশে আমি গড়ে দিয়েছি অদৃশ্য দেওয়াল। চাইলে ওদের কাছে পৌঁছানো অত সহজ না। প্রয়োজনের তাগিদে আমি আজ বড় কঠোর। তার উপর বাড়তি দায়িত্ব হিসেবে আম্মু আর হেনা তো আছেই। বাপি মারা যাবার পর থেকে আম্মু শয্যাশয়ী। শরীরের এক পাশ তার প্যারালাইজড। আর হেনাকে পথে আনতে খুব বেশি কসরত করতে হয়নি। বাপির মৃত্যু আর রুনার সুইসাইড ওর জন্য একটা বড় ধাক্কা ছিল। পরবর্তী পরিস্থিতি সামনে নেবার জন্য আমি তো ছিলামই। সব দুঃখই একদিন সয়ে আসে। হেনারও এসেছিল। ওরই মধ্যে একদিন দেখি কম্বলের তলায় আলো। নিজের অভিজ্ঞতা থেকে জানি ওভাবে লুকিয়ে মানুষ কখন গল্প পড়ে। যে গল্পটা সবার সামনে পড়া যায় না সেটা ওভাবে পড়তে হয়। যদিও সেটা আর গল্প থাকে না, অন্য কিছু হয়ে যায়। আচমকা কম্বল সরিয়ে টান মেরে মোবাইল নিয়ে দেখলাম সেই সস্তা গল্প, যেগুলো লেখার জন্য কোনো প্রতিভার দরকার হয় না, কিছু নোংরা মানসিকতা ছাড়া। আছাড় মেরে সেদিনই ওর মোবাইল ভাঙি আমি। চড় চাপড় তেমন দিতে পারিনি, কারণ হাতে পায়ে বড় হয়ে গেছে। তারপরেও আমাকে কঠোর হতে হয়েছে, যার ফলশ্রুতিতে হেনা আজ বুয়েটের ছাত্রী। ওকে আমি মনের মতো বন্ধু করতে দিইনি, যার ঠাঁই আজ কোথাও হয়নি, না ঘরে না বাইরে। বিগত যৌবনা মন এখন যৌবনে কজনের মুন্ডু চিবিয়ে খেয়েছে সেই হিসেব কষে বসে বসে। আক্ষরিক অর্থে আমি এখন বাড়ির বড় মেয়ের ভূমিকায়, একই সাথে খালিদের বাড়ির বউ। তবে পথটা মসৃণ ছিল না আমার জন্য। খালিদের পরিবার আমার মতো অজাতকে মেনে নিতে চায়নি। খালিদের অনমনীয়তার কারণে তারা মেনে নিতে বাধ্য হলেও আমার সাথে তাদের আচরণ ছিল বিমাতা সুলভ। তা হোক, এতে আমি বিন্দুমাত্র দমে যাইনি। ভালো করে জানি রাজত্ব পেতে হলে সততার সাথে কিছুটা সময় আর কাঠখড় একসাথে পোড়াতে হয়। তারপরেই আসে আধিপত্য। নইলে থাকবো নাকো বদ্ধ ঘরে বলা সস্তা স্লোগানের আন্দোলনকারীদের শেষ পর্যন্ত ঘর পোড়া গরু হয়ে মাঠে ময়দানে চড়ে বেড়ানো ছাড়া আর উপায় থাকে না। ওরকম ছাড়া গরু পেলে সবাই যে জবাই করার তালে থাকে সেটা এতদিনে বেশ ভালো করে জেনে গেছি। রাজীবের প্রতি আমি কৃতজ্ঞ যে ও সেদিন আমাকে অপমান করেছিল, নইলে এই ঘোর আমার সহজে কাটত কিনা সন্দেহ।
আর খালিদ বেচারা সেদিন আমার দুরবস্থা দেখে শেষ পর্যন্ত এফিডেভিট ছিঁড়ে ফেলতে বাধ্য হয়েছিল। একই দিনে বাপির চলে যাওয়া, আম্মুর শয্যাশয়ী হওয়া আর রুনার সুইসাইড আমাকে পাগল করে ফেলত। যদি না সহমর্মী হিসেবে সেদিন খালিদ আমার পাশে দাঁড়াতো। ওর কাছ থেকে শিখেছি কিভাবে স্বার্থপরতা এড়ানো যায়। আজকাল বেশ খুশি মনে স্বার্থ বিসর্জনের অপ্রীতিকর কাজটা করি। এখন আমি রোজ নিজ স্বার্থ বিসর্জন দেই এবং সেজন্য মোটেও অনুতাপ করি না। আমার ঘরে এখন হেনা সহ 4 জন উদীয়মান মহিষী, আর ওদের কোকিলা হবার পথে সবচেয়ে বড় বাধা আমি নিজে। আনা, আমি চাই না আমার মেয়েরা কোকিলা হোক। কাকের বাড়ি ডিম পেড়ে গান গেয়ে বেড়ানো উড়নচণ্ডী কোকিলা আমার দরকার নেই। বরং আমি চাই তারা বাঁচুক বাঘিনী হয়ে, যার আত্মত্যাগ না হলে বাঘ প্রজাতি আজ বিলুপ্ত হয়ে যেত। তারা হোক প্যালিগনের মতো মা, যে প্রজাতিটা পৃথিবীতে টিকে আছে তাদের মায়েদের জন্য। পৃথিবীর প্রতিটা সৃষ্টির মতো নিজের সৃষ্টি রহস্য জানুক আমার মেয়েরা। নিজেদের সম্মান তারা অর্জন করতে শিখুক। নিজের ভালো লাগা চাপিয়ে দেবার মতো মূর্খ বাবা মা আমরা নই। তবে উপদেশ আর সৎ পরামর্শ, সঠিক সিদ্ধান্ত নিতে ওদের সাহায্য করতে সদা তৎপর থাকি। খুব করে চাই যেন তারা কখনো জ্ঞানপাপীদের মতো নিজেদের নারীত্বে আক্ষেপের সুর তুলে না বলে, আমি কেন পুরুষের মতো চলতে পারবো না। এর চেয়ে বড় মূর্খতা যে আর নেই।